तो ऐसा करो कि गाओ, लेकिन अपनी पहचान बनाना है। आप अपनी पहचान बनाओ और पहचान को एक अलग पहचान होनी चाहिए आपकी। তুমি কোনোদিন দেখবে না যে বিশ্বনাথ বসু লেট করে গেছে, তুমি কোনোদিন দেখবে না যে সুমিত গাঙ্গুলি লেট করে গেছে, তুমি কোনোদিন দেখবে না বুম্বাদা লেট করে গেছে, কোনোদিন দেখবে না খরাজদা লেট করে গেছে। মানে যারা ফিল্ম লাইনের সঙ্গে জড়িত আছে তাদের ম্যাক্সিমামটা লোক, ম্যাক্সিমাম মানে 1% কেন, মানে 0.5% হয়তো মেবি ওরকম কেউ হতে পারে, আমার সেই অনুভব হয়নি বা সেই এক্সপিরিয়েন্স হয়নি, কিন্তু ম্যাক্সিমাম লোক যারা ফিল্ম শুটিংয়ে আছে তারা কিন্তু ঠিক টাইমেই পৌঁছাবে। তাদের কোনো জায়গায় তুমি রিপোর্ট পাবে যে কোনো সিঙ্গারকে তারা মাঝখান থেকে নামিয়ে দিয়েছে। ওই লোকটাই যখন অসুস্থ হয়, ওই লোকটাই যখন প্রবলেমে পড়ে, তখন যখন কেউ, আমি সবার কথা বলছি, আমি পার্টিকুলার কারোর কথা বলছি না, এটা ইন্ডাস্ট্রির হাল। যে বাউন্সাররা আছে একবারও কি তারা ভাবে না যে ওখানে কতগুলো পাবলিক থাকে বলো তো? একটা সেলিব্রিটি অনুষ্ঠান 10 থেকে 15,000 পাবলিক থাকে মিনিমাম। যদি 10-15,000 পাবলিক থাকে তো ওই বাউন্সারদের কাছে কি আছে নাকি? আর যদি থাকেও কাজ করবে? বোম্বের শিল্পীদের আমাদের এখান থেকে যারা অর্গানাইজাররা কন্ট্যাক্ট করছেন তারা বলতে পারবেন যে 2 লাখ টাকা কম নিন, 2 লাখ টাকা কমে নেবে, ক্ষমতাই নেই বলার। তাহলে সাফারার আমাদের মতন শিল্পীরা হচ্ছে একদম। এবং আমি তোমার মাধ্যমে, তোমার এই পডকাস্টের মাধ্যমে আমি সবাইকে এটা বলবো যে ইন্ডাস্ট্রিটাকে যদি ইন্ডাস্ট্রির মতন চালাতে হয় তাহলে যার যা মূল্যায়ন সেভাবে ঠিকঠাক করে করুন। নমস্কার, আমি সম্রাট। আজকে হিডেন চ্যাপ্টার্সের আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনাদের অনেক অনেক সহযোগিতাকে আমরা পাথেয় করে এগিয়ে এসেছি এবং আরও আপনাদের সহযোগিতা আমাদের একান্তভাবে কামনা করি আমরা সকলে মিলে। আজকে যিনি বিশেষ অতিথি, তাকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিচিত্রা অনুষ্ঠানের মঞ্চে প্রচুরবার দেখতে পেয়েছেন আপনারা। এই প্রথম আমাদের পডকাস্ট চ্যানেলের মাধ্যমে আপনারা নাগেন্দার সিংকে আমাদের মধ্যে দেখতে পাবেন। তো আজকে নাগেন্দার দাকে অনেক অনেক সুস্বাগতম। নমস্কার দাদা, এখন অনুষ্ঠানে কি খবর? প্রথম কোশ্চেনটা এমন করলে, দেখো ওই যখনই পরিবর্তন হয় না, যে কোনো রাজনৈতিক দলের বা সরকারের পরিবর্তন হয়, তখন এই প্রোগ্রামের উপরে একটু প্রভাব পড়ে, কেন সবটাই এলোমেলো হয়ে গিয়ে থাকে। তো সেক্ষেত্রে শুধু এই পরিবর্তনের জন্য না, যখনই কোনো কিছু দেখবে, ধরো কোনো বন্যা আসলো, কোনো ঝড় আসলো, এই যে করোনা হয়েছিল, সব টাইমে কিন্তু প্রথমে মাঠে মারা পড়ে কিন্তু শিল্পীরাই। সে মাইক যাদের আছে তারা হোক, অ্যাঙ্কার বলো, ডান্সার বলো, যারা স্টেজ দিচ্ছেন তারা বলো, সবাই প্রভাবিত হয়। তো এখন সেই পর্যায়েই আছি আমরা এই মুহূর্তে। আমার মনে হয় যে যেটাকে আমরা রানিং প্রোগ্রাম বলি, যে প্রোগ্রামগুলো আমরা যেভাবে করে এসছি এতদিনে, সেটা আমার মনে হয় দুর্গাপূজার আগে আশা করাটা একদমই বৃথা। কেন, প্রথম কথা তো যে জুন মাসের 15 তারিখের পরে একটা অফ সিজনের ব্যাপার থাকেই আমাদের। বর্ষা চলে আসলে প্রোগ্রামগুলো খুব কম হয়, খুব কম মাত্রায় হয়, এবং তারপরে একটুখানি অস্থির আছি আমরা চারিদিক দিয়ে। এটা সব কিছু ঠিকঠাক হতে আমি যতটা এতদিনের অনুভবে যেটা বলবো, দুর্গাপুজোর থেকেই স্বাভাবিক হবে প্রোগ্রামগুলো। আমি যেটা বলতে চাইছি, বা এটাও সবাই বলবে, যে পুজোর আগে আমরা সে স্বাভাবিক যে ফ্লোতে আমরা কাজ করতাম, সে যেই শিল্পী হন না কেন, যেই ফ্লোটা ছিল, সেই ফ্লোটা কিন্তু কোনো না কোনো জায়গায় পুজোর থেকেই শুরু হবে। তার আগে ওই টুকটুক আজ আমি করছি, কাল তুমি করবে, পরশুদিন আরেকজন শিল্পী করবেন, কিন্তু ওই যে রেগুলারিটিটা, সেটা আমার মনে হয় পুজোর আগে সম্ভব নয়। অফ সিজন বলো, রাজনৈতিক অস্থিরতা বলো, যেটা যা নাম দিয়ে দাও, এটা পুজোর আগে, আমার ব্যক্তিগত অভিমত যে পুজোর আগে নর্মালিটিতে আসবে না। আচ্ছা, তো দর্শক বন্ধুদের সকলকে জানিয়ে রাখি, নাগেন্দার সিং এমন একজন চরিত্র, এমন একজন ব্যক্তি যিনি সারা
পশ্চিমবঙ্গই বলবো, পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম ভাংড়া কালচার মঞ্চ অনুষ্ঠানে, যে ভাংড়া কালচার, ভাংড়া টাইপ মিউজিক মানুষ শুনে থাকে, সেটা দাদা খুব ইন্সপায়ার হয়ে একজনের কাছ থেকে এসেছিলেন, সেটা দাদার মুখ থেকেই শুনে নেব। তো আমরা কিন্তু নাগেন্দার সিং যারা মঞ্চ অনুষ্ঠান করে থাকেন আপনারা প্রত্যেকেই জানবেন, ভাংড়া কিং নাগেন্দার সিং বলা হয়। তো দাদা, এই ভাংড়া কিং নাগেন্দার সিংয়ের পেছনের যে ইতিহাসটা, সেটা যদি একটু খুলে বলো। হ্যাঁ, যদি বলতে হয় তাহলে অনেক পিছনে যেতে হবে। যাবো পেছনে, অনেক পিছনে, মানে চলো না। সেই সালটা হচ্ছে 1989। 1989-এ আমি প্রথম মাইক্রোফোন ধরি, 1 জানুয়ারি, যেটাকে অ্যাজ এ সিঙ্গার হিসেবে মাইক্রোফোন ধরা বলা হয়, সেটা আমি ধরি। যদি 1989-এর কথা বলা হয় তাহলে তখন না একটা কণ্ঠি ব্যাপার ছিল সবসময়। মানে যে মুকেশ সাহেবের গান গাইছে সে মুকেশ সাহেবের গান গাইবে, যে রাফি সাহেবের গান গাইছে সে রাফি সাহেবের গান গাইবে, কিশোর কুমার, এক্সেট্রা এক্সেট্রা। সেখানে দাঁড়িয়ে আমার কাছে কোনো পথ নেই, তখন অলরেডি স্টার নাসির দা, নিসার দা, ঠিক আছে, হাসমাত ভাই, সাকুর মিয়া, প্রদীপ ভট্টাচার্য, এই টাইপের আমার সিনিয়র যারা ছিলেন তারা রাফি সাহেবের গান গাইছে। তাদের গানের সামনে আমি নিজেকে কোথাও খুঁজে পাচ্ছি না, কিন্তু আলটিমেটলি আমি রাফি সাহেবের গানের দিকে আমার সবসময় ঝোঁক থাকতো। তখনকার দিনে যদি মেন আর্টিস্ট বলা হয় তাহলে এই কিশোর কণ্ঠি, রাফি কণ্ঠি, মানে ছেলেদের ভিতরে মুকেশ কণ্ঠি, এইটাই থাকতো। মানে তখনকার সময়ের, হ্যাঁ, তখন ভার্সেটাইল কিছু ছিল না, ভার্সেটাইল বুঝে কিছু ছিল না। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি যখন গান বাজনা শুরু করি, এটা শুরু তো হয়ে গেল, কিন্তু আমার ফ্যামিলি থেকে সেটাকে মেনে নেওয়ার ব্যাপার ছিল না। सिंह फैमिली में तुम गाना गाओगे, हम लोग दूसरे को पैसा देते हैं गाना गाने के बाद में, तुम वो पैसा लेके आओगे घर में, वो हम लोग खाएंगे, মানে আমার বাবার এরকম একটা ব্যাপার ছিল। তার কিছু আরো একটা মাঝখানে বলে দিই, অনেকেই কিন্তু আমরা যারা যেরকমভাবে মেলামেশা করি বা তোমাকে আমাদের অঞ্চলের মানুষ যারা যেভাবে চেনে, নাগেন্দার সিং সে তো মানে বাঙালির মধ্যেও সিং আছে, মানে সিংহ সিং। এবার তোমার এই সিং এর পেছনের ইতিহাস, না, সিং এর পেছনের ইতিহাস হচ্ছে আমাদের পূর্বপুরুষরা পাঞ্জাবে পাত্রান ডিস্ট্রিক্টে থাকতেন। সে কাজের যেটা হয় আর কি, গ্রামের মানুষ তো, সে কাজ খুঁজতে খুঁজতে উত্তরপ্রদেশে আসলেন আমার দাদুরা, ঠিক আছে। এবং অদ্ভুতভাবে আমাদের মানে খানদানি চলে আসে, যেখানে যাবে সেখানে একটা জমি কিনে নেবে, ঠিক আছে। তো দাদু ওখানে, দাদুর বাবার ওখানে কিনলেন, কিনে এবারে থাকা হলো। আবার ওখানেও মানে হতে লাগলো যে এবার গ্রাম্য পরিবেশ, সেটাও এবার শহরতলিতে দিয়ে যাবে। আমার জ্যাঠামশাই প্রথম, মানে পাঞ্জাব থেকে উত্তরপ্রদেশের কোথায়? উত্তরপ্রদেশে বালিয়া। এবার ওখান থেকে আমার জ্যাঠা আবার পাড়ি দিলেন এখানে কলকাতায় এসে উনি মধ্যমগ্রাম বয়েজ স্কুলের টিচার হলেন। আচ্ছা। বয়েজ স্কুলের টিচার হওয়ার পরে আমার বাবা, যেটা হয় যে বড় ভাই ওখানে আছে আমিও যাব, বাবাও আসলেন। ঠিক ওই ট্র্যাডিশনটা কিন্তু আবার এখানে চলে আসলো, জমি কেনা। জেঠুও নিজের জমি কিনে বাড়ি করলেন, বাবাও জমি কিনে বাড়ি করলেন। তারপরে আমি যখন হলাম তো আমি আমার নিজের একটা জমি কিনলাম আলাদাভাবে, মানে জাস্ট যেখানে থাকো সেখানে যেন বসবাসের একটা জায়গা হয় বা বিজনেসের কোনো একটা জায়গা হয়, সেই ক্ষেত্রে আমাদের এখানে আসা। তো তারপরে ওই কথায় ফিরে যাই। তো হওয়ার পরে বাবা পছন্দ করেন না গান, বাবা গান পছন্দ করেন না, লুকিয়ে লুকিয়ে গান বাজনা করতে যাই। আমাদের সাজিরাটে একটা প্রোগ্রাম হলো, আমাদের মধ্যমগ্রামে তখন সুরসাথী সাউন্ড ছিল, বাবু সুর ছিলেন, উনি সাউন্ড বাজাতেন। সেদিন বৃষ্টির জন্য প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে এবারে পরের দিন ডেট হয়েছে, সবার ডেট পাওয়া গেছে, উৎপলেন্দুদার ডেট পাওয়া গেছে, গৌতম ঘোষ দাদার ডেট পাওয়া গেছে, জোজোর ডেট পাওয়া গেছে, বাট নাসির দা ছিলেন না হাসমাত দা ছিলেন এটা আমার মনে নেই, কিন্তু রাফি সিংয়ের ডেট পাওয়া যায়নি। এবারে এতগুলো স্টারকে পাওয়া গেছে, একটার জন্য আবার ডেট চেঞ্জ করবে, সেটা হয় না। তো ওটা যখন হয় না তখন বাবুদা বললেন, না কিন্তু একটা বড় মাপের প্রোগ্রাম আছে, তোকে নিয়ে যাবো, তুই গাইবি। এদিকে আমার বাবা বেঁকে বসে আছে যে গান গাইতে দেবো না। আমি ক্যাচিমেচি করেই রাত্রেবেলা বেরোবো, দাদা যেতে দেবে না। এইবারে শুরু হলো বাবাকে মানানো
মানে আমার কালিগরা, মানে বাবুদা হোক, মিউজিশিয়ানরা হোক, তারা এবারে বাবাকে ঘিরে, আপনি এরকম ভাবে করছেন কাকু, এত বড় স্টেজ, এরকম নাগিনদার যাবে গাইবে। তো বাবা যখন দেখলো এতগুলো লোক বলছে, এর মানে কুছ হ্যায়, कुछ पार्ट्स है, तभी इसको गाने के लिए लोग बुला रहे हैं। ঠিক আছে যাও, নিয়ে যাও। আসলেন, বললেন যে যাও। আমি গেলাম, প্রোগ্রামটা করে আসলাম। আমাদের বাড়িতে এখনো বাবা তো এখন নেই, কিন্তু এখনো আমার বাড়িতে মা আছেন। আমাদের ফ্যামিলিতে একটা ব্যাপার আছে যে আমরা রাত্রেবেলায় না একসাথেই খেতে বসি। প্রোগ্রাম থাকলে আলাদা ব্যাপার, কিন্তু যদি প্রোগ্রাম না থাকে তাহলে বাড়িতে একসাথেই খেতে হবে সবাইকে। রাত্রেবেলা ডিনারটা একসাথেই বসে করতে হবে। তো বাবাকে ভয় পেতাম। প্রোগ্রাম করে যখন আসলাম, বললো যে ऐसा है, मैंने देखा, लोग तो प्रशंसा कर रहे हैं आपकी, तो ऐसा करो कि गाओ, लेकिन अपनी पहचान बनाना है। आप अपनी पहचान बनाओ, और पहचान को एक अलग पहचान होनी चाहिए आपकी। সালটা হচ্ছে প্রায় 1990-91 তখন হয়ে গেছে আর কি। তখন আমি বছর 2-2.5 গান বাজনা করছি আর কি। গান শুরু করা মানেই তো আর তুমি স্টার হয়ে যাবে না, বা তুমি মানে লোকপ্রিয় হয়ে যাবে না, বা তোমাকে প্রোগ্রাম করতে হবে। তখনই একবারই তুমি বড় স্টেজ পাবে সেটাও হয় না, ছোট ছোট স্টেজ হচ্ছে, প্রায় কাটছে দিন। বললেন যে দেখো তুম আপনি পেহচানের মধ্যে, এবারে আমি তো খুঁজে পাচ্ছি না পেহচান কেসে। না প্লেব্যাকের কোনো জায়গা আছে, এখন যেরকম রিয়েলিটি শোর, তখন তো রিয়েলিটি শো বলে রিয়েলিটি র ছিল না। আলটিমেটলি মাথা বনবন করে ঘুরছে, কি হবে। এরকম হতে হতে দিন কাটছে, কিন্তু তার ভিতরে আমি দেখতে পাচ্ছি যে আমি যে রফি সাহেবের গানটা গাইছি, তখন আস্তে আস্তে আমাদের মুন্নাদা, মোহাম্মদ আজিজ সাহেব, তারপরে উদিত নারায়ণজির গান আস্তে আস্তে এক একটা করে বেরোচ্ছে, রাম লখন মার্দে সব বেরোচ্ছে। আমি তখন না নিজেকে তখনই আস্তে আস্তে করে পাল্টাতে শুরু করলাম যে রফি সাহেবের গানের সঙ্গে একটা দুটো গান এগুলো ট্রেন্ডকে ধরতে হবে। হ্যাঁ, এবারে দেখছি যে ওগুলোকে লোকে নিচ্ছে, ভালো নিচ্ছে। আমি করছি বলে অন্য কেউ করবে না, সেটা তো হতে পারে না। আমি করছি, আমার পাশের গায়কটা তো সে চেষ্টা করছে, তাহলে আলটিমেটলি সেই একই জায়গায় আসলো। কিন্তু যে গানগুলো হিট হচ্ছে, গানগুলো আমি যখন গাইছি, তখন আরেকজন যখন দেখছে ওকে স্টেজে গাইছে, তাহলে তো ও তো ভালোই তালি পাচ্ছে, তাহলে আরেকজন যে আমার সেও ট্রাই করছে, তাহলে একই জায়গায় দাঁড়ালো, যে সেই একই পথের পথিক সবাই হয়ে গেল। তো তখনকার দিনে আমার একটা বন্ধু ছিল, হয়তো তুমি নাম শুনেছো, পাখি, দুর্গানগরে বাড়ি ছিল, রেনাউন্ড অর্গানাইজার ছিল। তো পাখি তখন টুকটাক প্রোগ্রাম দিত আমাকে। তো একদিন বসে আছি আমরা দুর্গানগরে, তখন আমি খুব যেতাম, মানে আড্ডা মারতাম। তখনকার দিনে তো এত মোবাইলের যুগ ছিল না, তখন একে অপরের সঙ্গে দেখা করা মানে মোবাইল ফোন কি ম্যাক্সিমাম আর্টিস্টের কাছে ল্যান্ডলাইন নাম্বারই ছিল না। সে তো আমার অনেক দিন পরে হয়ে গেছে সুনীল দার দয়ায়, ক্লাসিক অর্কেস্ট্রার যিনি কর্ণধার। তো হতে হতে একদিন 31 ডিসেম্বরে, তখন দূরদর্শনের সামনে আমরা বসে থাকতাম। তখনকার দিনে এন্টারটেইনার 31 ডিসেম্বরে রাত্রেবেলা প্রোগ্রাম হচ্ছে, মানে একটা জোরালো প্রোগ্রাম হবে। ঠিক জোরালো প্রোগ্রামের লাস্টের প্রোগ্রামটা থাকতো কিন্তু গুরদাস মানজির থাকতো। এবার আমরা দেখতাম, এবার আমরা কেন দেখবো, সারা ভারতবাসী কিন্তু তখন গুরদাস মানজিকে শুনতো। বিরাট ক্রেজ। তখন দিলদা মামলা, বানি জবানি, তেরা ভি জবাব নেই, থোড়া থোড়া হাসনা জরুর চাহিদা, বগেরা বগেরা, এতগুলো সব গান হিট ছিল তখনকার দিনে। মানে পাঞ্জাবি গান মানে এক গুরদাস মানজি ছিল। তো একদিন আড্ডা মারছি, হচ্ছে সব কথা হচ্ছে, ভাগ্যচক্রে পরীক্ষিতাও ছিলেন ওখানে, পরীক্ষিত বালা। তো পরীক্ষিতার মনেই নেই এতদিনের কথা, পরীক্ষিতার হয়তো মনেও নেই যে কখন কি কথা হয়েছিল। কিন্তু ওই মুহূর্তে আমাকে পাখি বলেছিল যে নাগিনদার, এরকম হয় না যে ধর তোর তো ড্রেস পরতে কোনো অসুবিধে নেই, হিন্দি বলতে কোনো অসুবিধে নেই, তুই পাঞ্জাবি ভাষাটাও ভালোভাবে ক্যাপচার করে নিবি, তো তুই 2-4টে করে গান যেগুলো হিট গান আছে সেগুলো তো মোটামুটি কিছু লোকের তো কানে বাজছে। দিলদা মামলা হয়তো সবাই জানে, এখনো সবাই জানে দিলদা মামলা। তখনকার যে গানগুলো বলছি, বানি জবানি, এখন এখানে লোকে শোনে না, কিন্তু তখনকার দিনে ক্যাসেটে শুনতো। তো এবারে হতে হতে আমি কি বলিস রে, আবার গুরদাস মানজির দেখবে
গুরদাস মানজির ড্রেস আপটা কিন্তু আমি এখন যে ড্রেসটা করি, এখন কি মানে সবসময় আমি ওই ড্রেসটাই করি। তো আমি ওনাকে অনুসরণ করা শুরু করলাম। তখন তো পকেটে এত টাকা নেই যে ওই কারুকার্য হবে এমব্রয়ডারি, একদম প্লেন একটা পাঞ্জাবি একটা লুঙ্গি। তখন এতটাও পকেটে টাকা নেই যে ওই নাগড়াই জুতো নেব বা কিছু করব। একটা সামথিং একটা যে কোনো দাঁড় করিয়ে দেওয়া যায়, কিছু একটা লাগছে। শুরু হলো। তার আগে সে দাদাও নেই এখন এই পৃথিবীতে, সবাই পশ্চিমবঙ্গে চেনে অমৃত সিং অরোরা। দাদা গাইতেন, কিন্তু দাদা পাঞ্জাবি গানগুলো স্টেজে গাইতে চাইতেন না, বা বলতে গেলে তখন তো পাঞ্জাবি গান ছিলই না। মানে আমাদের পশ্চিমবঙ্গের লোকে পাঞ্জাবি গান শুনবে সেরকম ব্যাপারই ছিল না। এটা তো আমাকে জোর করে বলা হলো যে দেখ যদি কিছু হয়। ফার্স্ট প্রোগ্রাম আমাদের বাদুর আগে দিগবেরিয়াতে বিএসএফ ক্যাম্প আছে। ফার্স্ট প্রোগ্রাম আমার বিএসএফ ক্যাম্পে হয়। সেটাও কিরকম হয়, আমার বাড়ির পাশে একজন তুষারদা ছিলেন, তুষারদা বলে, তার বাড়িতে রিহার্সাল হচ্ছে, ড্রামস। তো তুষারদা বাড়িতে রিহার্সাল হচ্ছে এবং বিএসএফ কে কোনো লোকজন হয় না ওখান থেকে যাওয়া আসা করছে, হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। दाढ़ी ये बोलते सर एक प्रोग्राम हम लोग, आप लोग क्या कैंप में जाके प्रोग्राम कर पाएंगे, गाड़ी हमारी रहेगी, बाकी आप लेके जाएंगे। তখনকার দিনে তো প্রোগ্রামের জন্য মানে কে কোথার থেকে প্রোগ্রাম করতে হবে, কারণ তুমি যদি প্রোগ্রাম না করো, তুমি যদি নিজেকে স্টেজে না দাঁড় করাও, তাহলে তো লোকে চিনবে না। কেন তখনকার দিনে, আবারও বলছি যে তখনকার দিনে সোশ্যাল মিডিয়া বলে তো কিছু ছিল না। তখন তো স্টেজ, তুমি যত স্টেজ করতে পারবে, মাউথ পাবলিসিটি, হ্যাঁ মাউথ পাবলিসিটি, এবং তুমি যত স্টেজ করতে পারবে সেই হিসেবে হবে। আমরা চলো করবো। ওই জীবনের ফার্স্ট ড্রেস আমি বিএসএফ ক্যাম্পে পরি। তো ওখানে পরিবেশটা তো সব রাজ্যের লোকজন থাকে, সবাই বিরাট অ্যাপ্রিসিয়েট করলো, সাহস বাড়লো। সাহস বাড়ার পরে তারপরে আমি আস্তে আস্তে কে কি বলছে সেটা কেয়ার করতে বন্ধ করে দিলাম। এবং তখনকার সময় কেউ বলতো না, যখন আমি এটা শুরু করলাম তো তখন তো আমি অ্যাজ এ জুনিয়র আর্টিস্ট, তখন তো আমার কোনো হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে আমি ড্রেস পড়ছি, করতে 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 এই যে তুমি যেটা বললে যে মাউথ পাবলিসিটি, এবারে আস্তে আস্তে হচ্ছে তো একটা ছেলে জানিস তো এই কী বলে যেন এটা পড়ে গাইছে, গানটা কিন্তু দারুণ গাইছে রে। আর তখন আমি যে পারফর্মটা এখন করি, তখন আমি যেমন ধরো রবি সাহেবের হাম কালে হ্যাঁ তো ক্যা হুয়া দিলওয়ালে হ্যাঁ, मैं जेट अमला पगला दीवाना, তখনকার দিনে জঙ্গলি ছিল, চাহে কোই মুঝে জঙ্গলি কাহে, এন ইভিনিং ইন প্যারিস। তো এইসব গানগুলো একটু রিদিমিয়াল গান ছিল, বদন পে সিতারে লপেটে হুয়ে। তো তখন আমি ওই রিদিমেও একটা ডান্স ব্যাপারটা রাখতাম। তারপর পাঞ্জাবি গানগুলোতে তো হতোই। হতে হতে তারপরে ভাগ্য যেটাকে বলে হলে, ভগবানের মতন অবতরণ হলেন দলের মেহেন্দি। দলের মেহেন্দি তখন হায়রাব্বা সারা বিশ্বে তখন চলছে, ভারতবর্ষ আর পশ্চিমবঙ্গ বলবো না, সারা বিশ্বে তখন হায়রাব্বা একটা ত্রাসের মতন, মানে তুমি যেখানেই যাবে সেখানেই হায়রাব্বা বাজছে। তার সঙ্গে আরো কিছু গান ছিল, সেগুলো মানে টোটাল অ্যালবামটাই টোটাল হিট। এবারে হিট মানে আমি তো পেয়ে গেলাম। এইবারে যখন ওই গানগুলো গাইছি তখন আমার কাছে অনেকগুলো পাঞ্জাবি গান চলে আসলো, গুরদাস মানজির কিছু গান, এদিকের কিছু গান করে এবারে আমি আস্তে আস্তে রফি সাহেবের গান কমছে। তখন এবারে আমি একটুখানি স্বস্তি পেলাম যে না, আমার বাবার যে কথাটা কি আপনি আলাগ পেহচান বানাও, তারপরের থেকে তার আগে যেটা রফি সাহেবের গান গাইতে উঠছেন নাগিন্দর সিং, সেটা আস্তে আস্তে বন্ধ হলো। শুরু হলো এবারে নাগিন্দর সিং। পরে ভাংড়া কিং তো আমার একটা বন্ধু ছিল, তাকেও তুমি চেনো, বিশ্বজিৎ বলে অ্যাঙ্কার ছিল, অ্যাক্সিডেন্টে মারা গেছিল, সে আগরপাড়া, সে প্রথম এই এটা, এখন তো সবাই ভাংড়া কিং, যাই হোক সেটাই যাচ্ছি না, কিন্তু প্রথম ওই বলেছিল যে ভাংড়া কিং নাগিন্দর সিং, খুব ভালোভাবে বলতো। তো এইভাবে আমার শুরু হলো, কিন্তু তার মাঝখানে কিন্তু অদ্ভুতভাবে মানে কি বলবো, সিনিয়র আর্টিস্টদের আমি নামও বলতে চাই না, অনেক সিনিয়র আর্টিস্টরা ছিলেন, তারা মানে গ্রিন রুমে পর্যন্ত আমি যখন ঢুকতাম ওই লুঙ্গি পাঞ্জাবি পরে,
বা ওই ড্রেস পরে, আরে কি এরকম ভাবে গান গাওয়া যায় নাকি, এবার নাকি আবার আমাদের কি প্রাইভেসি বলে কিছু নেই, হ্যান ত্যান, এগুলো আমাকে সহ্য করতে হয়েছে। তখনকার দিনে আমি একটা আর্টিস্টের কথা বলবো, জানি না ওরও মনে আছে কিনা এই কথাটা, জোজো বলেছিল যে নাগেন্দ্র ভাই लगे रहिए, आज नहीं तो कल आपको ये कहाँ लेके जाएगा आप समझ नहीं হ্যাঁ, যদি খুব আপডেটেড, হ্যাঁ। আপগ্রেডেড। তো আমি সারা জীবন ওর কথাটা ভুলবো না। ও হয়তো ভুলে যেতে পারে যে আমি কখনো বলেছিলাম, কিন্তু আমার ওই একটাই কথা, কেন ও তো তখন স্টেবলিশ, মানে তখন তো মানে আজও যে এতে আছে, ফর্মা আছে, সে ফর্মা জোজোর তখনও ছিল। আর কোনোদিনই কম ফর্মা বলা যাবে না জোজোর। ফর্মা মানে আমি অন্যভাবে বলছি, মানে জাস্ট গায়ক, মানে গান বাজনা রেলার, গায়িকিটা বা পাবলিককে মানে এই করাটা, হ্যাঁ হিপনোটাইজ করাটা, সেটা সারা জীবনেরই ছিল। যখন ছোট ছিল তখনও ছিল, বড় হয়েছে তখনও ছিল। এবং তার পাশাপাশি আমি দেখেছি যে সিঙ্গারদের ইনকারেজ করাটাও তার ভিতরে আজও আছে, তখনও ছিল। আমি দেখলাম যে যাক, একজন আর্টিস্ট তো আছে যে বললো যে নাগেন্দ্র ভাই। তারপরে আমি না পিছনে তাকাতে ভুলে গেলাম। তারপরে আমি খড়দায় একটা ব্লু মুন অর্কেস্ট্রা ছিল তখন, তার ব্যান্ড লিডার ছিলেন নিমাই বৈরাগী। আচ্ছা, তো আমি গেলাম ওখানে রিহার্সাল করতে। তখন উত্তম দাস শ্রদ্ধেয় দাদা এই রিসেন্টলি কদিন আগেই দেহত্যাগ করেছেন। তো দাদা কাছে নিয়ে গেল, দাদার কাছে নিয়ে গেল, বলে দেখ না, তো ওনাদের বন্ধু বান্ধবের ব্যাপার ছিল, দেখ না উত্তম এরকম এরকম একটা ছেলে আছে। বলে আচ্ছা হ্যাঁ ভালো কথা, তো গান টান শুনলো। কিন্তু উত্তমদার ব্যাপারটা কি হলো, ও একটা সিঙ্গারকে, জুনিয়র সিঙ্গারকে একটা সিনিয়র সামনে কিসের জন্য নিয়ে যায়? লোক প্রোগ্রামের জন্যই তো নিয়ে যায়, যে প্রোগ্রাম দে। তো তখন বহরমপুরে একটা প্রোগ্রাম আছে, উত্তমদা বললো যে দেখ আমি তো নিয়ে যেতে পারবো, কিন্তু তার নামে কিন্তু তখন পোস্টার হতো, জানো ওই সিনেমার পোস্টার যেরকম হয় তখন, মানে তখন পোস্টার হতো, মানে প্রায় 5 কিলোমিটার 10 কিলোমিটার দেয়ালে উত্তম দাস নাই, তার নিচে যারা ফ্লেক্স আসেনি তো, বলে তার ফ্লেক্স তো এই কদিন আগে আসলো। তো বলছে যে দেখো যাবে, কিন্তু ওর নাম বা কিছু কিন্তু থাকবে না। তো বলছে ওর মনটা, বলে মন ছোট করলে হবে না, আমি অতিথি শিল্পী হিসেবে নিয়ে যাবো, আমি কিভাবে তাকে প্রেজেন্ট করছি সেটা আমার ব্যাপার থাকবে। গেলাম, এবারে ওখানে যাওয়ার পরে ওখানকার শিল্পীরা, যারা তখনকার শিল্পীরা ছিলেন, তারা গাইলেন। এবারে উত্তমদা আমাকে যেভাবে প্রেজেন্ট করা হয়, যে পশ্চিমবঙ্গে প্রথম এসছে আমার বন্ধু কাম ছোট ভাই, শুনুন আপনারা গান। মানে তখন ব্যাপারটা ছিল এই চারজন না 3জন ছিল, আমি মনে নেই, কিন্তু 3জন তো ড্যাম শিওর। ওই 3জন গেয়ে নেবে, তার মিডিলে আমাকে 2-3টে গান গাওয়াবে। আমার গান গাওয়াটা হয়ে গেল, ওনার ডিউটি শেষ, স্টেজ দিয়ে দেওয়া অতিথি শিল্পী হিসেবে। তারপরে আবার ওই 3জন গান গেয়ে প্রোগ্রামটা শেষ করবে। এবারে উনি 3জন গান গাওয়ার পরে এবারে আমি ধরলাম গান যথারীতি। আমাকে 3টে গান বলছে, 3টে গানই গেয়েছি, তার বেশি গাইনি আমি। কিন্তু টার্ন নিলেও যখন, তারপরে যখন উত্তমদার চেষ্টা করছে তাদেরকে আবার তোলার, তাদেরকে গান গাওয়ানোর, সেই ব্যাপারটা আর ঘুরে আসছে না। ঘুরে ফিরে ওই গল্পটা আসে, ওই ভদ্রলোককে নিয়ে আসুন, ওই ভদ্রলোককে গাওয়ান। এবারে তারপর আবার তোলার পরে তো একটা টাইমের পরে তো তোমার গানের স্টক শেষ হবে, কারণ তখন তো আমি সিনিয়র আর্টিস্ট না, যে মানে এখন যদি তুমি আমাকে বলো যে 3 ঘন্টা গাইতে হবে, তাহলে আমি ঘুরিয়ে ফিরিয়ে 3 ঘন্টা একটা প্রোগ্রাম বা 2 ঘন্টার প্রোগ্রাম হয়ে যায়। হয়তো শরীর চলবে না, কিন্তু গান আছে যে ক্যারি করা যাবে ওটাকে। একদম, আমি নিজেকে বলছি না, অনেকেই আছেন যারা পুরনো হয়ে গেছেন, বা যাদের 10 বছর কমসে কম হয়ে গেছে লাইনে, তারা পারবেন, সবাই পারবে। কিন্তু আমার তো তখন 10 বছর হয়নি, আমার তো তখন কত 92 কথা হচ্ছে হয়তো এটা। এবারে যাই হোক, আমি বললাম দাদা আর গান নেই। ও আচ্ছা আপনারা ওই গানটা বলছিলেন না, মানে ছিল ভাই পার্ট তার ভিতরে, নাহলে অতগুলো খাইয়ে দেওয়া লোককে। আচ্ছা আপনারা আবার রিপিট করতে বলছেন না গানটা, নাই দাদা ওই গানটা আবার গেয়ে দাও তো, করে ঠিক ম্যানেজ করে আবার গানগুলোকে আবার 2-3 গান রিপিট করিয়ে দিল। প্রোগ্রাম শেষ হয়ে গেল, গল্প ওখানেই শেষ।
আমি আমার বাড়িতে। তার কিছুদিন পরে, 3 মাস 6 মাস পরে, তার থেকে আরো 15-20 কিলোমিটার দূরে একটা প্রোগ্রাম হয়। সে প্রোগ্রামে আর্টিস্ট ছিলেন মিতা চ্যাটার্জি। কেন এগুলো তো মনে রাখে, মানে মানুষ যেগুলো পুরোনো দিন তো ভুলতে পারে না, যেখান থেকে তুমি ক্লিক করছো। শাকিল আনসারি, প্রথমবার শাকিলদাকে আমি সেদিন দেখলাম, মিতাদিকেও সেদিন দেখলাম, এবং ফিল্ম আর্টিস্ট ছিলেন ঋতুপর্ণা। আচ্ছা, তখন ঋতুপর্ণার একটা হিন্দি বই, আমার মনে পড়ছে না, আমল পালেকারের সঙ্গে একটা হিন্দি বই ছিল, সেই বইটা হয়েছিল। ঋতুপর্ণা তখন ঋতুপর্ণা দিয়েও মোটামুটি নামছে আর কি ফিল্মের, বাংলা ফিল্মে। হলো, আমার কাছে এত বড়, মানে উত্তমদার প্রোগ্রামে গেছি, মানে উত্তমদা আমার কাছে শুধু সেলিব্রিটি, বাদ বাকি যারা ছিল তারা একটা ঠিকঠাক আছে, কিন্তু এখানে তো সবাই সেলিব্রিটি। শাকিলদা, মানে কি আর বলবো, শাকিলদা, মিতাদির ব্যাপার আলাদা তখন। আমি কিরকম, মানে মনে হচ্ছে যেন ওই কয়েকটা অত বড় বড় স্টারের ভিতরে কোনো জায়গায় একটুখানি আমাকে দেখা যাবে কিনা সন্দেহ আছে, কিন্তু কি করব। ও যেটা প্রোগ্রামটা আসলো, কিভাবে বলি, এবারে প্রোগ্রামটা আসলো তখনকার দিনে যে নামটা অর্কেস্ট্রা লাইনে সবার উপরে ছিল, আমি মনে করি ক্লাসিক অর্কেস্ট্রা সুনীল ঘোষ। সুনীলদার কাছে আসলো যে দেখুন, ওখানে যা আর্টিস্ট আছে আমরা রিপিট করতে চাই না আমাদের এলাকায়, কিন্তু নাগিন্দের সিং বলে আর্টিস্টটাকে চাই। সুনীলদা তো নাগিন্দের সিংকে চেনেই না, জানেই না যে কে নাগিন্দের সিং। তো ভাই, সে তখনকার দিনের ওই টাইমের যারা যারা ভালো আর্টিস্ট ছিলেন তাদেরকে নিয়ে প্রোগ্রাম করছে। উত্তম ঘোষ, আনন্দ ইন্দ্রাণী, তারপরে তোমার টোটন কুমার, দিলীপ দা মারা গেলেন, ডিরায় উনি, এরা সব। হীরক সাগরী ছিলেন? হীরক সাগরী তখন ছিলেন, হীরক সাগরী তো প্রোগ্রাম করতেন। হীরকদাকেও আমি দেখেছি, হীরকদার মতন মানুষ আর কি আর বলবো, সেরকম মানে গাইড দেওয়ার মতন লোক খুব কমই পেয়েছি। ওনার সঙ্গে আমার মানে ভাগ্য ভালো যে ওনার সঙ্গে অনেকটা টাইম কাটিয়েছি একসময় আমি। সুনীলদার দায়িত্ব, মানে সুনীলদার দয়াতেই কাটিয়েছি। তো এবারে ওখানে যারা ব্যান্ডে আছে তারাও জানে না। ভাগ্যচক্রে একজন বেস গিটারিস্ট ওই ব্লু মুন অর্কেস্ট্রায় বাজাতেন, তিনুদা বলে। তিনুদা ওখানে ঢুকেছে, এই হয় না, আলোচনা হয় না, আর প্রোগ্রাম এসছে। এবার এত বড় লেভেলের প্রোগ্রাম, কিন্তু আটকে আছে শুধু নাগিন্দর সিং এর জন্য। কিন্তু সুনীলদা অ্যাজ এ ম্যান, না হয় না যে কাটিয়ে দিতে পারতো, কিন্তু ওই মুহূর্তে ওনার কাটানোটা 1 সেকেন্ডের ব্যাপার। অসুস্থ আছে, গলা খারাপ। অসুস্থ নয়, তখন তো কেউ, আমি তখন কলকাতায় আছি সেটাই তো কেউ জানে না, ঠিক আছে। তো আলটিমেটলি ওখানে দাঁড়িয়ে বলতেই পারতো যে কলকাতায় অ্যাভেলেবেল নেই, তো আমি কোথার থেকে নেবো, আপনি যে ডেটটা বলছেন সেটা উনি অ্যাভেলেবেল হবেন না। তা আলটিমেটলি এত বড় প্রোগ্রামটা তো আর ক্যান্সেল করে দেবে না পার্টি। 2 সেকেন্ডের ব্যাপার, 2 সেকেন্ডের ব্যাপার। ওনার যা মানে ছিল বা এখনো আছে, বা যে কোনো অর্গানাইজার, আমি শুধু সুনীলদার কথা বলছি, যে কোনো অর্গানাইজার যদি ভাবে যে আমি বুদ্ধি করে চালাকি করে সিঙ্গারটাকে করে দেবো, তাহলে কিন্তু সে পারে, কিন্তু ম্যাক্সিমাম লোক করে না। আমি যতদূর জানি ম্যাক্সিমাম লোক এটা করে না, করতে চায় না, কেন তাদের তো আর্টিস্টের নিয়েই ব্যাপার। সুনীলদার চেষ্টা করতে হবে। এই যে কথোপকথন হচ্ছে, সবাই বলছে নাগিন্দর সিং, ওর কানে গেছে, ও আমি চিনি, হ্যাঁ আমি তো চিনি দাদা, হয়তো ব্লু মুন অর্কেস্ট্রা রিহার্সাল করে, বলে একটু দেখো তো, ওকে ডাকো তো। ডাকলো, আমাকে রিহার্সাল রুম থেকে আস্তে করে বের করে নিয়ে আসলো। একটা ব্যান্ড থেকে ওরকম একটা জায়গায় আসছে, ও তো জানে যে আমি ধোকা দিচ্ছি, একে নিয়ে যাওয়া মানে তার এখানে ফিরে আসবে না, ও জানে, আমি কিছু জানি না। আমার তোমাকে না শোনা, আমি তো মানে আকাশ থেকে পড়ে না কি, ক্লাসিক অর্কেস্ট্রা, সুনীল ঘোষ, মানে তখন সুনীলদার 4-5খানা ব্যান্ড, সব ব্যান্ডের প্রোডাকশন দারুণ। এবং মানে তখনকার দিনে আমি দেখতাম যে একটা ক্লাসিক অর্কেস্ট্রা মানে প্রোগ্রাম হিট, এরকম একটা নিশ্চিন্ত, আর্টিস্টও নিশ্চিন্ত, পার্টিদের ভিতরে পার্টিও নিশ্চিন্ত। তো আমাকে বললো যে তোমাকে একদিন রিহার্সালে যেতে হবে, দাদা বলেছে একদিন রিহার্সালে যেতে হবে, রিহার্সালটা করো না, একটা প্রোগ্রামের ব্যাপারেও তোমার সঙ্গে কথা বলবে, প্রোগ্রামটার জন্যই তুমি একদিনই আসো, প্রোগ্রামটার কথাও বলে নেবে আর রিহার্সালটাও করে নেবে। এবারে যে আর্টিস্টের
মানে কোনো নামই নেই, যে আর্টিস্টের কোনো আহমিয়ত নেই, কোনো অওকাত নেই, সে যাচ্ছে এমন একটা ব্যান্ডে যেটা তখন পশ্চিমবঙ্গে যদি 2-3টে অর্গানাইজার থাকে তার ভিতরে টপ 3-র ভিতরে একজন অর্গানাইজার তখন। মানে আমার স্থিতিটা কি তখন বোঝো। এবং পাঞ্জাবি গান হয় না হয় তখন তো মানে আমি যে ড্রেস আপটা করছি বা হ্যান ত্যান করছি এগুলো তো হয় না, কোনো ভ্যান স্ট্যান্ডে প্রোগ্রাম করছি, কোনো একটা ছোট প্রোগ্রাম, তো বাজেট কমের ভিতরে যাচ্ছি। তো এবারে ওটা তো আমার পশ্চিমবঙ্গের লোক কি মানে মধ্যমগ্রামেরও লোক সবাই জানতো না যে এরকম একটা ছেলে আসে গান গায়, পাঞ্জাবি গান গায় বা সব মিলিয়ে গায়। তো গেলাম, গিয়ে উনি আগে প্রোগ্রামের কথাটাই বললেন, বুঝলে, আগে রিহার্সাল করালেন না, আগে প্রোগ্রামের কথা দেবো না, তুমি কি ওই ডেটে খালি আছো? আমি বললাম, হ্যাঁ দাদা খালি আছি, বলে একটা প্রোগ্রাম এসছে। এবং নির্ভেজাল ভাবে, এমন নয় যে আমি তোমার নাম শুনেছি, কোথাও গান শুনেছি, ওসব কিচ্ছু না, একদম নির্ভেজাল বলে দিন এরকম একটা পার্টি আছে, ও তারা প্রোগ্রাম করাবে, তোমার নাম বলেছে ভাই, প্রোগ্রামটা কি করে দিতে পারবে তুমি সেদিন? আমি বললাম আন্ধে কো ক্যা চাইয়ে দো আঁখে। তো আমি বললাম কাহিনী দাদা একদম। তখনই রিহার্সাল হচ্ছে। ও তাহলে তুমি একটা কাজ করো, আজকে একটু দেখে নাও। একটু দেখে নাও মানে দেখো অদ্ভুত ব্যাপার, উনি দেখেও নিতে চাইছে এবং আমাকেও কিন্তু মানে দিচ্ছে না, টেনশন দিচ্ছে না যে তুমি যদি গান না ঠিকঠাক গাও তাহলে হয়তো ক্যান্সেল করতে। আবার উনি পরীক্ষণও করে নিতে চাইছে যে আমার এত বড় অনুষ্ঠানের ভিতরে একে যদি নিয়ে যাই তাহলে ঠিক মানে ব্যালেন্স থাকবে কিনা। ভয়ে ভয়ে প্রথম একটা গান ভয়ে ভয়ে গাইলাম, তারপরে মোটামুটি কমন গান গাইতে হবে তখন, কেন ওরা তো তখন পাঞ্জাবি গান তোলেনি, কমন গান গাইতে হবে। গাইলাম, রিহার্সাল শেষ হলো। আজকে ওই লোকটার কথা মনে পড়ছে আমার, সে লোকটা হচ্ছে বাবলুদা, বনগায় বাড়ি ছিল, কিবোর্ড বাজাতেন। বাবলুদা, হ্যাঁ। কিছুদিন আগেই উনি গত খুব হয়েছে। ভালো মানুষ, খুব ভালো মানুষ, মানে কি বলবো, উনি যেদিন মারা গেছেন তার 1-2 দিন আগেও আমার সঙ্গে কথা হয়েছে, একদিনই আগে কি মানে 24 ঘন্টা আগেই কথা হয়েছে। বাবলুদার ঠিক বেরিয়ে তখন মানে হয় না সবাই ইনস্ট্রুমেন্ট গোছাচ্ছে, ইনস্ট্রুমেন্ট গোছানোর সময় আমাকে ডাকলেন, ভাই এদিকে আসো। আমি তো জুনিয়র, হ্যাঁ দাদা বলুন। বলে এই প্রথম দিন তোমার রিহার্সাল না? বলে আমি বললাম, হ্যাঁ দাদা। বলে একদিন তুমি এই ক্লাসিক অর্কেস্ট্রার এমন একটা জায়গায় থাকবে তোমার ডেট খুঁজে পাওয়া যাবে না, মানে লোকে তোমার ডেট নেওয়ার জন্য পাগল থাকবে। আচ্ছা অদ্ভুত ব্যাপার, উনি কিন্তু আমার কোনো ড্রেস আপ দেখেনি, আমি কিভাবে প্রোগ্রাম করি ওটাও উনি জানে না, কিচ্ছু না। হয়তো আগে শুনেছে যে নাগেন্দ্র সিং বলে একটা ছেলে এসছে, ওর নামে একটা প্রোগ্রাম এসছে, এইটুখানি ওনার কানে, কিন্তু উনি ওইটুখানির ভিতরে কিন্তু আমাকে ওই সার্টিফিকেটটা দিয়ে দিল। এবার আমার একটুখানি যেটা হয় এনকারেজ করা মানে, এরপরে আর বেশি বলতে পারবো না, তারপরে আমাকে আর ঘুরে তাকাতে হয়নি গো সম্রাট। সুনীল ঘোষ আমার পিঠে একদম হাতটা এরকম ভাবে রাখলেন, আমি পরিশ্রম করতে লাগলাম, উনি পরিশ্রম করে নিজে মামাকে প্রোগ্রামগুলো দিতে লাগলেন, আমি প্রোগ্রাম করতে লাগলাম। তারপরে তো তখন আমি একলা, তখন তো কেউ আশেপাশে নেই, তখন ঝড়ের মতন প্রোগ্রাম করছি, আর তখন তো হোল নাইট প্রোগ্রাম হতো। মানে আমি এমনও দিন গেছে যে আমি ওই সন্ধে বলবো না, ওই রাত 8টার সময় ফার্স্ট স্টেজ করছি, আর চতুর্থ প্রোগ্রাম সকালবেলা 7টার সময় স্টেজে উঠছি আমি। তারপরে গলার কিছু নেই আর কি, সেদিন আর গলার কিছু নেই, কিন্তু 4টে প্রোগ্রাম করতে হয়েছে। একদিনে তোমার রেকর্ড কটা শো করেছে? ওই 4টে থেকে 5খানা, আর শিবরাত্রির দিন। আর তখন এমন একটা ছিল ব্যাপার, বললাম না তখন তো আমি একলা, তো তখন সবাই তো চাইছে নাগেন্দ্র সিংকে চাই, তখন যে টাইম সুনীলদা দিয়ে তো সেই টাইম অ্যাকসেপ্টেবল হয়ে যেত, আর ঠিক আছে দাদা ওই টাইমে আসুক তো আগে, ওই টাইমটাই দেবো। মানে সন্ধেবেলা তুমি শুনেছো যে 7টার সময় পাঞ্জাবি গান হচ্ছে, কিন্তু সেই সময় এমনও হয়ে গেছে যে শিবরাত্রির দিন দাদা তুমি 7টার সময় দাও, কমসে কম আসুক। এইভাবে আমার শুরু হলো, তারপরে আস্তে আস্তে প্রোগ্রাম করতে করতে এক্সপিরিয়েন্স করতে করতে সবার সঙ্গে মেশা করতে করতে এখন গর্ব একটাই জায়গায় হয়, আমার ছোট ভাইরা অনেকে পাঞ্জাবি গান করছেন, অনেকে পাঞ্জাবি গান করে তারা নামও করেছেন, কিন্তু অনেকে হয়তো জানেই না কতটা কষ্ট করতে হয়েছে
কেননা দেখো, একটা বাউল গান বাউলের গান মতন চলছে, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি সবার তো একটা বয়ে আছে, বয়ে আছে। কিন্তু একটা তুমি যখন নতুন নতুন ট্রেন্ড, নতুন ট্রেন্ড নিয়ে আসবে না, সবাই ভালো বলবে তা হয় না। আমাকে এটাও শুনতে হচ্ছে, কাকা কা গানা লুঙ্গি পেহেনকে গায়েগা কই, শুনেছি ওই জোজোর কথা। দাদা তুমি একদম ওই কারোর কথায় কান দেবে না তুমি। সে আজ ওইটাই ভালো লাগে যে মানে আমি যে ট্রেনটা চালু করলাম সে ট্রেনটা বিফল যায়নি। মানে হয় না কি, আমার থেকেই শুরু, আমার থেকেই শেষ। একদম এটা করে কিন্তু আজকে থেকে এটা সত্যিকার, এটা একটা সাফল্য যে আজকে কিন্তু এই ট্রেনটাকে ধরে পশ্চিমবঙ্গের অনেক সিঙ্গার, হ্যাঁ অনেক সিঙ্গার, এবং তাদের নামও হয়েছে এবং যথেষ্ট ভালো গায়, অনেকেই ভালো গায়। মানে দেখো, এটা অনেকে বলে না ও ভালো গায় না, এই গায় না। আমি না একটা কথা সবাইকে জিজ্ঞেস করতে চাই, যারা বলে যে ভালো গাইছে না, ভালো করছে না, আচ্ছা এই যে বলার জায়গাটা কোথার থেকে আসছে? সে একটা বাজে প্রোগ্রাম করলে তাহলে সে তো তাকে পাবলিক বাদ দিয়ে দেবে, বাদ দিয়ে দেবে। কিছু তার যদি তোমার যে প্রবলেমটা তোমার চোখে পড়ছে যে এটা ওর প্রবলেম, কিন্তু তার থেকে সাইডে দেখবে তার আরো কিছু ভালো আছে, তার জন্য পাবলিক তাকে চাইছে। তো কারো কোনোদিনই কোনো আর্টিস্টকে এটা বলা ভুল, ও এটা আমার তোমার পার্সোনালি ভালো লাগছে না, কিন্তু পাবলিকের ভালো লাগছে বলেই কিন্তু সে আজকে ওই জায়গাটায় আছে। হ্যাঁ, তুমি হয়তো 20খানা প্রোগ্রাম করছো, সে হয়তো 10খানা প্রোগ্রাম করছে, আর 10খানা করছে তো, আর 10খানা যদি করে তাহলে কাউকে না, আমি মনে করি আমার এতদিনের অভিজ্ঞতায় আমি মনে করি যে দেখো, কারোর ক্রিটিসাইজ করার আগে না, তাকে ক্রিটিসাইজ না করে তাকে সাহস দেওয়ার চেষ্টা করো, তাকে ভালোভাবে বোঝানোও যায়। আমি নিজে বলছি, আমাকে সেই লোকগুলোর নাম আমার নিতে একদম দ্বিধাবোধ নেই, যে যেমন বাবলুদার কথা বললাম, তারপরে একটা ব্যান্ড আসলো রামদা গিটার বাজাতেন, ফেলুদা ঢোল বাজাতেন, নবদা ড্রামস বাজাতেন, প্রসাদ দা থুম্বা বাজাতেন, বেস গিটার নীলুদা বলেছিলেন একজন, ঠিক আছে, আর একজনের নামটা মনে পড়ছে না, যাই হোক। তো এনারা না, কোনো আর্টিস্ট বলতে পারবে না যে আমি জীবনে বেসুরা গাইনি। হ্যাঁ, 100%। বিশেষ করে ওপেন স্টেজে না, বেসুরা হবে, ওপেন স্টেজে স্বাভাবিক হয়ে যায়। কেননা ওপেন স্টেজে তোমার মাইন্ডটা, একটা রেকর্ডিং, তুমি তো নিজে রেকর্ডিস্ট, তুমি নিজেও জানো যে রেকর্ডিং এর অপশন থাকবে যে আমি একটুখানি বেরিয়ে গেলাম শুট থেকে, তুমি আবার গাইয়ে নিতে পারবে, কিন্তু ওপেন স্টেজে তো হবে না। এবং তারপর পারফরমেন্সের একটা প্রেসার, হ্যাঁ ওইটাই বলছি যে তুমি তখন তুমি স্টুডিওতে নিয়ে আসছো তাকে, সেই সিঙ্গারটাকে, স্টুডিওতেও কিন্তু শুধু ওই মাইকটাই দেখছে, মাইকটাই আমার সব কিছু, বা তুমি যেটা মনিটরে বলছো বা হেডফোনে যেটা বলছো সেটাও গাইডেন্সটা শুনছে, কিন্তু ওপেন স্টেজে তো কিচ্ছু নেই। এখন তো অনেক সাউন্ড হয়ে গেছে, আমি যখনকার কথা বলছি তখন বাংলা বক্স মনিটর পেতে না, কিচ্ছু না, মানে অডিয়েন্সের দিকে বক্স থাকতো দুটো মনিটর, খুব সেটা মানে আস্তে, খুব মিউজিশিয়ানরা নিজের কিউব নিয়ে যেত, এবার তারা তো নিজেরটাই শুনছে। মানে সিঙ্গার আলটিমেটলি তখন এই লোকগুলো কি করতো, মানে বলতে গেলে অনেক কিছু সম্রাট কথা বেরোবে। এই যে আজকে আমরা ধরো শিল্পীরা নিজের গাড়ি করে যাচ্ছে, নিজের গাড়িতে যাচ্ছি, আমার কটার সময় টাইম, ভাই তোমার না 11টার সময় টাইম, তুমি 11টার সময় চলে এসো। আমরা কি করছি, আধ ঘন্টা আগে পৌঁছাচ্ছি, কিন্তু স্টেজ থেকে 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকছি। হলো আচ্ছা, লাস্ট গানটা হলে না, বা 2-3টে গান বাকি থাকলে বলো, গাড়িতে ঢুকলো, প্রোগ্রামটা করলাম, প্রোগ্রাম শেষ করে বেরিয়ে আসলাম। তোমাদের টাইমে সেই মুড়ির টিন, এবারে মুড়ির টিনের কি মজা, সেটা তোমাকে এইটা বলতে গিয়েই কথাগুলো উঠলো। এক কোম্পানি একসাথে একটা কভার, এখনকার তো যারা, আমি বাচ্চাই বলি যে সিঙ্গারগুলো আমার ছেলেমেয়ের বয়সে অনেক সিঙ্গারদের সঙ্গে গাইতে হয়, তো তাদেরকে যখন আমি বলি কভার ম্যাটারও, তাদেরকে বোঝাতে হয় যে সত্যে পে সত্তাতে যে দেখেছিলে কভার ম্যাটারও, যেটা অমিতাভ বচ্চন আর আমজাদ খান বসেছিল, এটা বোঝাতে ওরকম একটা গাড়ি থাকতো, সেই গাড়ির ভিতরে আমার মতন যারা ফিগারের ছিল, মানে 6 ফুট যাদের, তাদের এরকম ভাবে বসতে হতো। এবার 3 ঘন্টা রাস্তা, মানে তোমাকে 3 ঘন্টা এরকম ভাবে বসে আসতে হবে, মানে এতটাই হাইট ছিল। তার উপরে বাঁধা বক্স, ভিতরে 6 জন মিউজিশিয়ান, লেডিস সিঙ্গার, জেন্টস সিঙ্গার 2 জন যদি থাকে, অ্যাঙ্কার যদি থাকে, তার ভিতরে যদি অর্গানাইজার যায়,
লেডি সিঙ্গারের মা, বাবা। হ্যাঁ, ওইটুখানির ভিতরে সবাইকে বসতে হবে। এটা বসার মজাটা যেটা বলছিলাম আমি এতক্ষণ আগে, যে রামদা, ফালুদা, নবদা, প্রসাদদা, দেবুদা, কিবোর্ড দেবুদা বা এরা সব কি করতো না, সিনিয়র মিউজিশিয়ান তো, আমার আগে অনেক বড় বড় আর্টিস্টদের সঙ্গে বাজিয়েছিলেন তারা। তো এই যে মাইনাস পয়েন্টটা হচ্ছে, একজন সিঙ্গার গেয়ে বেরিয়ে গেল, সে বেরিয়ে গেল, নিজের মতন করে চলে গেল। ও যে কি ভুল গাইলো বা ওর কি মিস্টেক হয়েছিল, ওকে কিন্তু বলার কেউ নেই। আর এখনকার দুনিয়ায় কেউ আর ফোন করে বলে না, ভাই তুই না ওই গানটা না একটু। আর বললেও, আমি আগের পডকাস্টেও বলেছি, কুন্তলদা ছিল সেদিনকে আমার তোমার চেয়ারে, যে এখনো যেটা এখন দেখতে পাই, তোমাদের পরের ব্যাচটা আমরা হিসাব মতন যদি ধরি, আমরা কিন্তু শুনতাম, এখনো শুনি। তুমি আমাকে একাধিকবার অনেক জায়গায় অনেক বকা দিয়েছো, স্টেজের প্রথম সময় অনেক কিছু বলেছো, লাস্ট আমরা একসাথে অনুষ্ঠান শুনতে হবে তো। এবার তুমি শুনবে কখন? যদি তুমি সিনিয়রটার পাশে থাকবে তবে না শুনবে। সেটাই তো বলছি, যে ধরো 2 ঘন্টার রাস্তায় গেলাম আমরা, এবারে আমরা সবাই প্রোগ্রাম করে আসলাম, এবারে যখন কোনো ধাবায় খেতে বসছি বা কোনো জায়গায়, বা হয়তো ক্লান্ত নেই অতটা, আমরা রেসপেক্ট হয়ে গেছে, এবারে গল্প হচ্ছে, এবার যখন তোমার একসাথে একটা টিম গেছে, একসাথে ওই টিমটা কিন্তু এবার আলোচনা করছে আজকের প্রোগ্রামে, এই না কিন্তু তুই ওই জায়গাটা ঠিক করিসনি, ওইটা তুই একটুখানি তোর ওয়ার্ডিং ভুল ছিল, তুই আগেই ঢুকে গেছিস, পার্ট বাজাতে দিচ্ছিস না, তুই আজকাল ভালোভাবে পার্ট শুনবি বাড়িতে, বা তুই একটুখানি সুর থেকে সরে গেছিস, একটু কানে ভালোভাবে শুনবি, দরকার পড়লে একটাই গান তোর মনে হচ্ছে যে মুখস্থ আছে, কিন্তু মুখস্থ গানটাকে আবার 10 বার করে শুনবি। এইটা বলার এখন আর কোনো লোক নেই বস। এতে কি হয়েছে, সবাই নিজের মতন করে গান গেয়ে যাচ্ছে। এবং আর একটা মজার গল্প ছিল, আজও রামদার সঙ্গে দেখা হলে আমি তার 5 নমস্কার করি, আজও প্রসাদদার সঙ্গে দেখা হলে আমি তার 5 নমস্কার করি। তার কারণ কি বলতো, তারা আমাকে গাইড করে আরেকজনকে আমি নাম ভুলে যাচ্ছি, সে তার নাম না বললে নয়, সেটা হচ্ছে মধ্যমগ্রামের মনা, যিনি আগে গিটার বাজাতেন, তারপরে এখন কিবোর্ড বাজায়। সেও আমাকে অনেক গাইড করেছে, মানে এই পার্টে আসা বা স্কেল প্রথম সেই বোঝায় আমাকে। আমার গান বাজনার প্রথমে যদি গাইডেন্স দেওয়ার কথা বলি, তাহলে সে আমার পাড়ার লোক। তো যেটা হয়েছে, এবারে এটা না অনেকে মানতে হচ্ছে, এটা মানতে হবে। তুমি জায়গায় এসছো, তো সে জায়গায় এসে তোমাকে যে সিঁড়িটা দিয়েছে লোক একটা, সেই সিঁড়িটাকে তুমি ভুলে গেলে হবে না। আজকে আমি যদি সুনীলদাকে ভুলে যাই, তাহলে মানে তার থেকে আমার জীবনের বাজে কোনো জায়গা হবে না যে আমি সুনীল ঘোষের মতন লোককে যদি আমি ভুলে যাই। কেননা যে লোকটা আমাকে কি বলবো প্রোগ্রাম করে আসছে, তখন তো রেগুলার প্রোগ্রাম, রোজ প্রোগ্রাম, বিয়ে হয়নি, মানে ধরো প্রোগ্রাম করে আসলাম মুর্শিদাবাদ থেকে, তারপরে মেদিনীপুরে প্রোগ্রাম হচ্ছে, সবই তো ডিস্টেন্সে। এখন না হয় মেদিনীপুরের লোকে দীঘাতে বা মন্দারমণিতে 4 ঘন্টায় চলে যাচ্ছে, তখন তো সিঙ্গেল রোড ছিল, ওই সিঙ্গেল রোডে 2 ঘন্টা 3 ঘন্টা জ্যামেই আমাদের যদি সন্ধ্যাবেলা প্রোগ্রাম থাকতো, আমরা 12টার সময় বেরোতাম এখান থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ঘুমাচ্ছি, সুনীলদার রান্না হচ্ছে, তার ভিতরে আমার রান্না করে সুনীলদা ঝাঁকিয়ে তুলে খেয়ে নাও, মানে যেটা বাবা মা বাড়িতে করে সেটা সুনীলদা সেখানে করতো। সেখানে দাঁড়িয়ে আমি প্রোগ্রামগুলো ওইভাবে করতাম। তাহলে এই লোকগুলোকে ভুলে গেলে হবে না, এই লোকগুলো তো তোমাকে গাইড করেছে, অনেক গাইড করেছে। মানে যেমন সুনীলদা, আমি না একটু খুব বেশি কথা বলি, লোকে বলে, তো ধরো পার্টির সঙ্গে কথা হচ্ছে, এবারে আমি কথা বলতে যাচ্ছি, 8 ঘন্টা ধরে গাড়িতে ইনস্ট্রুমেন্ট বাজা, সুনীলদা বলছো এটা কি? প্রোগ্রাম যখন হিট হয়ে যায় তাহলে কথা বলতে হবে, তার কোনো মানে আছে? তুমি তো আরো হালকা হয়ে যাবে, নিজের ভিতরে গাম্ভীর্য নিয়ে আসো, প্রোগ্রাম শেষ গাড়িতে ঢুকে যাবে। ওটাও একটা শিক্ষা। মিউজিশিয়ানরা যারা বললো সেটাও শিক্ষা। এবং এটা মিউজিশিয়ান শুধু নয়, যারা আমার কো আর্টিস্টরা আছে, যে ধরো লেডিস সিঙ্গার, তখনকার দিনে মৌ বোস ছিল আমাদের মধ্যমগ্রামের, মৌ, আমি, ডোনা, এরা সব তো একসাথে প্রোগ্রাম করতাম, একসাথে যেতাম। তখন আমাদের কোনো ভুল হলে ওরা বলতো, ওদের কোনো ভুল হলে আমরা বলতাম, আলটিমেটলি না 3টে প্রোগ্রাম করে ওই ভুলটা শুধরে যেত। এখন সেই জায়গাটা নেই গো। এবং সব কিছুর পর একটা বিরাট হৃদ্যতা থাকতো, একটা বন্ধুত্ব রিলেশন। এখন কিরকম যেন একটা কম্পিটিশন,
হয়ে গেছে, ও এত টাকা নিচ্ছে আমি ওর থেকে বেশি। আরে টাকাটা নাও বেশি, তা রিলেশনটা কেন থাকবে না? ইগোস্টিক কিসের? তুমি গাইছো তোমার গান, আমি গাইছি আমার গান, সে গাইছে সে তার গান, সে তার ভালো গান বলে সে তার রেট বেশি, তার পপুলারিটি বেশি বলে তার টাকা বেশি, কিন্তু হৃদ্যতাটা কেন শেষ হবে? এটা চলছে, এখন হচ্ছে, আমরাও দেখছি, তো কিছু কিছু করার নেই, তো ট্রেন পাল্টেছে। এটা দেখে নিশ্চয়ই সিনিয়র হিসাবে কষ্ট তো লাগেই, কষ্ট হয়, কারণ তোমরা তো এরকমভাবে করোনি কোনোদিন। বলছি না যে একটা ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি, তুমি ধরো একটা বিল্ডিং তৈরি হচ্ছে, তাতে মিস্ত্রি আছে, কেউ হেল্পার আছে, কেউ জল দেয়, কেউ সিমেন্ট দেয়, কেউ কিছু দেয়, তারা কিন্তু রোজ একসাথেই কাজ করে। তাদের একজনের শরীর খারাপ হলে আমার কি আর বলবো, তাদের কারোর শরীর খারাপ হলে, যেহেতু ওরা রোজ একসাথে কাজ করছে, তাদের যে হৃদ্যতাটা আছে তারা ঠিক পৌঁছে যায়। কোনো শিল্পী দেখাও তো এখন, আমার বলতেও কিরকম লাগছে, উত্তমদার মতন অত বড় আর্টিস্ট, অত বড় মাপের শিল্পী, তার শেষকৃত্যে আমরা গেছি, আমি গুনে গুনে বলে দিই পারি 10 থেকে 15 জন লোক। এত বড় ইন্ডাস্ট্রিতে মাত্র 10-15 জনখানা লোক, যে উত্তমদা কত আর্টিস্টকে মানে জায়গা দিয়েছে, কত আর্টিস্টকে। আমি তো আজকে দাঁড়িয়ে আছি, উত্তমদা যদি ওই প্রোগ্রামটা না দিত, তাহলে সুনীলদার কাছে প্রোগ্রাম আসতো না, হয়তো আমি এখানে থাকতাম না, অন্য কিছু হতো, যেটা ভাগ্যে থাকে সেটা হয়, কিন্তু হতো। কিন্তু সে লোকটা তো আমার জন্য করেছে, জারিয়াটাকে ভুলতে নেই, জারিয়াটাকে ভুলতে নেই, হ্যাঁ কোনোদিন ভুলতে নেই। কেন তুমি যদি গাছে উঠে গেছো, যদি গোড়াটা যেখান থেকে উঠেছো, যে গোড়াটা যদি না থাকে, তাহলে তুমি উপরে যাবে কি করে? তো আলটিমেটলি এই যে আমাদের মিল নেই, তার কারণটা যখন শেষ জায়গায় যাচ্ছে না, তোমার কোনো শরীর খারাপ হলো, তোমার কোনো অ্যাক্সিডেন্ট হলো, তুমি কোনো বিরাট মানি প্রবলেমে পড়ে গেলে, তোমার পাশে দাঁড়ানোর লোক কমে যাবে। তার কারণ এই হৃদ্যতাটা নেই। আমরা একসাথে বসে আর গান বাজনার আলোচনা করি না, একসাথে বসে জ্ঞানী ধাবাতে আমরা রুটিও খাচ্ছি, হ্যাঁ প্রোগ্রাম শেষ করে। আমরা এখন রুটি খাওয়াটাও কিরকম হয়ে গেছে, ও দাদু অর্ডারটা দিয়ে নে, মানে ওই চেয়ারটার থেকে এসে দাদার কাছে যে আসে না তা বলছি না, সংখ্যা কম, পার্সেন্টেজটা কম। আসবে দাদা কোথায় প্রোগ্রাম ছিল, আমার তো এখানে ছিল, বলো না এটা এরকম ছিল, আজকে তো পাবলিক এরকম ছিল, আমি আমারটা বলার সময় নেই, টেবিলটা কিন্তু বেশি দূর নয়, ওখান থেকে হেঁটে আসতে গেলে মাত্র 6 থেকে 7 পা লাগবে, কিন্তু তার কাছে টাইম নেই, ব্যাপার আছে। কিন্তু আমি তো ছোটখাটো আর্টিস্টদের কথা বলছি, বড় বড় আর্টিস্টের এরকম অনেক প্রমাণ পেয়ে যাবে, যে যখন তাদের অসময় এসছে, অসময় বলতে উত্তমদার টাকার কামি ছিল না, উত্তমদার ছেলে যথেষ্ট ভালো জায়গায় চাকরি করে, যথেষ্ট ভালো তার ইনকাম, বা তার সেদিন আমার মনে হয় তার 2 দিন আগেই নতুন গাড়ি একটা বেচারা কিনেছিল, ঠিক আছে। তো সেখানে দাঁড়িয়ে তার আর্থিক কোনো প্রবলেম ছিল না, তার মেন্টালিও কোনো প্রবলেম ছিল না, তার প্রবলেম ছিল যে কোনো একটা শরীর খারাপ হয়েছিল, ও 1.5 থেকে 2 বছর দাদা প্রোগ্রাম করেননি। কিন্তু এটা মানা যায় যে উত্তম দাসের মতন ওরকম একটা আর্টিস্ট, যার যার নামে একটা সময় ক্যাসেট বিক্রি হতো, আমি তো মনে করি মুর্শিদাবাদে যখন আমি প্রথম প্রোগ্রাম করতে গেছি উত্তমদার, ওখানে লোকে আর্টিস্ট দেখতো না গো, ওখানে লোকে আর্টিস্ট দেখতো না যে কে এসছে কে না এসছে, উত্তম দাস, হ্যাঁ বলতা গো ক্যা বলতা হ্যাঁ, ওই উত্তম দাস মানে জাস্ট উত্তম দাসকে থাকতে হবে। তো আমি এটা কষ্টে বলছি, কিন্তু আমাকে যেরকম করেছে সেরকম অনেক আর্টিস্টকেই করেছে, অনেক মিউজিশিয়ানকে প্রোগ্রাম দিয়েছে। তখনকার দিনে তো আমি যা দেখেছি, আমাকে উত্তমদা বলতো যে নাগিনদার ওই গ্লুকন ডি নিয়ে গাড়িতে রাখতে হতো, মানে এত প্রোগ্রামের প্রেশার ছিল মিউজিশিয়ানদের, গাড়ির থেকে ইনস্ট্রুমেন্টই খোলা হতো না। সেখানে দাঁড়িয়ে তার শেষকৃত্যে লোক নেই, তার কারণ কি বলতো? তার কারণ এইটাই যে আমরা কোথায় জানো, মানে নিজেদের ভিতরে একটা মানে ইউনিটি রাখতে হবে, সেই ইউনিটিটা আমরা ভুলে গেছি। আমরা তো নিজের ভাবা শুরু করেছি। এই নিজের যে ইন্ডাস্ট্রিতে ঢুকবে, আমি যে কোনো ইন্ডাস্ট্রিতে ঢুকবে, নিজস্বতা
আমিত্ব আর কি। আমিত্ব যখন ঢুকে যাবে বস, তখন একজনের পাশে আরেকজন দাঁড়াবে না, দাঁড়াতে পারে না, হবে না এটা। একদমই ইন্ডাস্ট্রির জায়গাতেই দাঁড়িয়ে আছে, কিন্তু ইন্ডাস্ট্রি মানে তো আমরা সবাই মিলে ইন্ডাস্ট্রি। সবাই তো ইন্ডাস্ট্রি আমরা পিছিয়ে যাব। পিছিয়ে যাওয়া মানে কিছুই না। যে এখন গান গাইছে, এখন তুমি হিরো, আরে বয়স তো তোমারও হবে, আমারও বয়স হচ্ছে, কি তোমার হবে না? একদম। তোমার থেকে যে জুনিয়র আর্টিস্টটা, সে কি বয়সে আসবে না? কেউ হয়তো 40 বছর গাইবে, কেউ 50 বছর গাইবে, কেউ হয়তো 15 বছর রিটায়ারমেন্ট হয়ে যাবে। কেন, এটা তো पब्लिक शो। पब्लिक जब तक आपको चाहेगी तब तक आप हैं, और पब्लिक ने आपको नकार दिया, आपको पब्लिक ने बोल दिया कि बस भैया राम राम सलाम, अब नहीं अच्छा लग रहा है आपका बात, खत्म। आप कुछ नहीं हो। जितने भी गायक हैं, जितने भी सिंगर हैं, जितने भी परफॉर्मर हैं, चाहे वो एक्टिंग करते हो, चाहे वो गाना गाते हो, चाहे वो एंकरिंग करते हो, चाहे वो डांस करते हो, चाहे वो म्यूजिशियन हो, जब तक पब्लिक आपको चाह रही है ना बॉस, तभी तक आप हीरो हो। जिस दिन पब्लिक अपनी नजरों से उतार देगी ना, आपको जीरो होते सेकंड नहीं लगेगा। तो এটা কেন মানি না আমরা? তুমি আমাকে বলেছিলে, আমার মনে আছে, মনে পড়ে সেই জিনিসগুলো, কথাগুলো মনে রাখি, যে 30 বছরে অনেক নক্ষত্রকে উপরে উঠতে দেখেছি, অনেক নক্ষত্রকে ধপাস করে পড়ে যেতে দেখেছি, অনেককে দেখেছি। 3 বছরে বিরাট মার্কেট, 4র্থ বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার দেখো মিতা চ্যাটার্জিকে দেখো, জোজোকে দেখো, গৌতম ঘোষকে দেখো, তারা তো নিজের রিদিমে নিজের মতন করে কাজ করে যাচ্ছে। তাহলে সেটা, তারা কাজটাকে ভালোবেসেছে, তারা কাজটার প্রতি তাদের মানে কি বলবো, মানে নতমস্তক যেটাকে বলা হয়, তারা কাজের প্রতি নিজেকে সমর্পণ করে দিয়েছে, তার জন্য তারা স্টেবল। এইটাই হচ্ছে ব্যাপার। আর একদম চলতা চলেগা। আমি যতই বগর করি, ইন্ডাস্ট্রি আর শুধরাবে না। আমি যতই বলি যে না মিল নেই, মিশে নেই, ও এখান থেকে। তো আরেকটা জিনিস দাদা, যেটা অনেক দিন ধরে ভাবছিলাম যে এই পডকাস্টের মাধ্যমে তুলে ধরবো, তুমি আমাদের, আমি মানি এটা, কে কি মানে না মানে তাতে দিয়ে আমার কিছু যায় আসে না, আর যেটা মানার সেটা আমার কাছেই থাকবে, আমি যেটা মানি, যেটা তোমার মানার তোমার কাছেই থাকবে। কিন্তু আমার সঙ্গে অনেকেই সহমত হবে, আমার সঙ্গে আমাদের যারা চেনা পরিচিতরা, যারা তোমায় ভালোবাসে, যারা আমায় ভালোবাসে, যারা তোমায় শ্রদ্ধা করে, একটা জায়গা থেকে দাদা দেখে এসছি এই জিনিসটা, একটা জিনিস সেটা বন্ধ হলে খুব ভালো হয়। সেটা হচ্ছে, আমরা স্টেজে পারফর্ম করতে উঠছি, তোমাকেও হয়তো তুমিও হয়তো, তোমাকে হয়তো মানে মুখে পড়তে হয়েছে। সেলিব্রিটি আর্টিস্ট, অর্থাৎ মিউজিক্যাল সেলিব্রিটির কথা আমি বলছি না, আমি বলছি টিভি সিরিয়াল বা চলচ্চিত্র যে নায়ক নায়িকারা বা অভিনেত্রী বা অভিনেতারা, হয়তো তোমার পুরো গানটা কমপ্লিট হয়নি, তা সত্ত্বেও তোমাকে সাইড থেকে বারবার করে পোক করা হচ্ছে, না দাদা বলছি কি উনি চলে এসছে, এবারটা একটুখানি উনি চলে যাক, 2-4টে উনি 1-2টো গান গাইবেন, কি ডান্স করবেন, কি 2-4টে সংলাপ বলবেন, তারপর তুমি আমার ধরে নাও। এটা কি ঠিক দাদা? সেটাও সময়ের প্রভাব। তোমাদের সময় কি এটা হতো? হ্যাঁ, আমাদের সব সময় এটা হয়ে এসছে, কিন্তু এখন যেটা হচ্ছে, তখনকার দিনে কিন্তু এটা হতো না। আমি তোমাকে বলি, আই ডোন্ট নো যে তুমি শুনেছো কিনা, এখন তো মেলার প্রোগ্রামগুলোতে সেলিব্রিটিরা অ্যাভেলেবেল হয়ে গেছে। তার আগে যতদিন আমি জানি, তার আগে চ্যারিটি শো হতো। চ্যারিটি শো মানে টিকিট কেটে শো হতো। টিকিট কেটে শোটা ম্যাক্সিমাম বাড়লো যখন আমাদের অতনুদা আসলেন, ল্যাম্প লাইটে যখন অতনু সরকার আসলেন। তো অতনু সরকার একটা নতুন, আমি বলছিলাম না আমার কথাটা, যে ও নতুন ট্রেন্ড নিয়ে আসা, তো এই নতুন ট্রেন্ডটা কিন্তু অতনুদা নিয়ে আসে। এই কথাটা বলতে গেলে কেন আমি বলছি এটাকে আবার সময়ের ঘূর্ণিপাকে ঘুরতে হবে। এই তোমার চ্যারিটি শোর আগে এই ওপেন শোগুলোতে কিন্তু, সে বুম্বাদা বলো, তাপস পালদা বলো, চিরঞ্জিতদা বলো, মিঠুদা মারা গেছেন, মিঠুদা বলো, তখনকার দিনে তো এরাই যেত। কাঞ্চন টাঞ্চনরা তো তখন ছিল না, যখনকার কথা বলছি। অদ্ভুত ব্যাপার, বুম্বাদার সঙ্গে আমি না 1 বছর 1.5 বছর চ্যারিটি শো করেছি।
তাপস পাল দাদার সঙ্গে অনেকগুলো প্রোগ্রাম করেছি, চিরঞ্জিত দার সঙ্গেও করেছি। আগে ওনারা যখন যেতেন না, তো ওনাদের টাইমিংটা কি থাকতো জানো তো, হাতে কমসে কম 8 ঘন্টা ওনারা নিয়ে যেতেন। বুম্বাদাকে তো আমি দেখেছি যার যে টাইম তার 8 ঘন্টা আগে স্পটে ঢুকে যাবে, স্পট মানে দূরে থাকবে, মানে এতটা টাইমের পাঞ্চুয়ালিটি, মানে যে বাঙ্গাল কা শের মানে ফিল্ম লাইনে ইন্ডাস্ট্রিতে আমি মনে করি, যেটা তুমি আমাকে বললে যে আমি যেটা মনে করি যে আমি বোমাদের উপরে কাউকে মানে পরিষ্কার কথাবার্তা, সবারই তো একটা থাকে মানে প্রত্যেকে সে থাকে একটা, প্রত্যেকের তো একটা মানে কি বল ফ্যান, আমি তার বিরাট ফ্যান, তাহলে সে আমার কাছে হিরো। পশ্চিমবঙ্গে বুম্বাদা, বম্বে ইন্ডাস্ট্রিতে আমি অমিতাভ বচ্চন, আমি এই দুজনের বিরাট ফ্যান। তো এবারে সবাই আলাদা আলাদা হতেই পারে, কিন্তু বুম্বাদাকে দেখেছি বা আদারওয়াইজ যাদের দেখেছি, তা তখনকার দিনে দুটো গান হয়ে গেলে কেউ নামিয়ে দিত না। কিন্তু তখনকার দিনে ধরো 11টার সময় বুম্বাদার স্টেজ বা চিরঞ্জিতদার স্টেজ বা তাপসদার স্টেজ, তারা কিন্তু যখন 8টার সময় পৌঁছাবে তার আগে কিন্তু 8 ঘন্টা আগেই ঢোকার চেষ্টা করবে, হয়তো 1 কিলোমিটার দূরে দাঁড়িয়ে আছে। যখনই 8 ঘন্টা আগে ঢুকে গেছে তখনই কিন্তু অলরেডি অর্গানাইজার হয়ে গেল, অ্যালার্ট হয়ে গেল। তাহলে এবার আমি হই বা তুমি হও বা যে হোক, রাম হোক শ্যাম হোক, তাকে বললো দাদা কিন্তু চলে এসছে, এবারে কিন্তু তুমি প্রোগ্রামটা আস্তে আস্তে শর্টে করা আলাদা, আর আমি একদম ফুল মুডে আছি, 2টো গান গেয়েছি, 3টে গান গেয়েছি, আর তার সঙ্গে সঙ্গেই বলা না এখন না তুমি, এমনও হয়েছে হাফ গাইতে গাইতে নেমে যেতে হয়েছে। এইবারে বলি তাহলে কি হলো, সময়ের প্রভাব। একটা গেল দিক যে তখন 8 ঘন্টা আগে ঢুকতো, তারপরে দিক আসলো চ্যারিটি শোতে সবার টাইম বাঁধা, ওখানে কোনো প্রবলেম নেই, যে আর্টিস্টের যে টাইম সে আর্টিস্ট 4 ঘন্টার শো, 4.5 ঘন্টার শো, তার বেশি তো হতোই না চ্যারিটি শো। এবার তোমার সব টাইম বাঁধা, সিঙ্গার, মিউজিশিয়ান বলছি, অ্যাঙ্কার, ধরো তার সঙ্গে যদি অন্য কোনো সেলিব্রিটি, মানে ধরো বুম্বাদা আছে, বুম্বাদার সঙ্গে কাঞ্চন দা আছে বা খরাজ দা আছে, এরা সব যদি থাকে তাহলে তাদেরও একটা টাইম বাঁধা আছে যে এতটা টাইম তোমার, তাহলে আলটিমেটলি পাবলিকের বা কোনো সিঙ্গারের কোনো প্রবলেম হলো না। জবের থেকে সিরিয়ালগুলো প্রাধান্য পেতে লাগলো। আমি সব সিরিয়াল আর্টিস্টের কথা বলছি না, প্রত্যেকজন যে একই কাজ করে তা কিন্তু নয়, তার ভিতরে অনেক শিল্পীরা আছেন যারা ঠিক টাইম মতন যান, তারা যথেষ্ট টাইম দিয়ে আর্টিস্টটাকে গাইতে দেন, তারপরে আসেন, কিন্তু তার সংখ্যাটা বলবো যে হয়তো কম। কেন এখনকার যা বুঝি, রিপোর্ট যা হাওয়া পানি দেখি, সোশ্যাল মিডিয়াতে দেখি, বা আমার কাছে পার্সোনালও যদি কোনো ফোন আসে, তাহলে সেটা যেটা বুঝি, অতনুদার পার্টটা শেষ হয়ে যাওয়ার পরে, অতনুদাও যতদিন বেঁচে ছিলেন ততদিন উনিও কিন্তু সিরিয়াল আর্টিস্ট পাঠাতেন, কিন্তু তখন কিন্তু তখন কিন্তু এই রিপোর্ট তখনকার তুমি দেখো, খুলে দেখো ব্যাক টাইম, তুমি তখন কিন্তু এই ব্যাপারগুলো পাবে না। মানে ওনার সিরিয়াল আর্টিস্টগুলো ঠিক টাইমলি যেত, কোনো আর্টিস্টকে 2টো গান গিয়ে নামতে হতো না, তারা কিন্তু টাইম মেনটেন করেছিল। এবারে বলবে দাদা এখন কেন হচ্ছে, সবই তো তাই আছে। তুমি ভালোভাবে দেখবে যারা ফিল্মে কাজ করেন না, আর ক্লিয়ার করে বলছি এটা, তারা কিন্তু লেট করেন না। তুমি কোনোদিন দেখবে না যে বিশ্বনাথ বসু লেট করে গেছে, তুমি কোনোদিন দেখবে না যে সুমিত গাঙ্গুলি লেট করে গেছে, তুমি কোনোদিন দেখবে না বুম্বাদা লেট করে গেছে, কোনোদিন দেখবে না খরাজদা লেট করে গেছে। মানে যারা ফিল্ম লাইনের সঙ্গে জড়িত আছে তাদের ম্যাক্সিমামটা লোক, ম্যাক্সিমাম মানে 1% কেন, মানে 0.5% হয়তো মেবি ওরকম কেউ হতে পারে, আমার সেই অনুভব হয়নি বা সেই এক্সপিরিয়েন্স হয়নি, কিন্তু ম্যাক্সিমাম লোক যারা ফিল্ম শুটিংয়ে আছে তারা কিন্তু ঠিক টাইমেই পৌঁছাবে। তাদের কোনো জায়গায় তুমি রিপোর্ট পাবে যে কোনো সিঙ্গারকে তারা মাঝখান থেকে নামিয়ে দিয়েছে, আর যদি নামিয়ে দিয়েও থাকে আমি খুব হলপ করে বলতে পারছি সেটা অর্গানাইজারের কাজ হবে কিংবা পার্টির কাজ হবে। যেমন ধরো আমি প্রোগ্রাম করাচ্ছি, তখন ধরো কেউ কোনো আর্টিস্ট গাইছে, সাপোজ দ্যাট কোনো একজন আর্টিস্ট গাইছে, তো আমি দেখতে পাচ্ছি যে আমার আর্টিস্টটা ঢুকে গেছে, কিন্তু আমাকে এখন যদি আমি আর্টিস্টটাকে না তুলি তাহলে হয়তো কিছু পাবলিক চলে যাবে, আর একটা প্যানিক হয়ে যায়, না দাদা উঠে চলে এসছে বা দিদি চলে এসছে, তাড়াতাড়ি স্টেজে তুলে দাও, নাহলে লোক চলে যাবে। পার্টিদের তরফ থেকে ম্যাক্সিমাম হয়,
এটা হয়। এই যে সব সময় Flop খেয়ে যাবো। সব সময় আর্টিস্টটাকেই দোষ দেওয়া সেটা কিন্তু নয়, কিছু জায়গায় এটাও হয়। মানে আমি এটা ফিল্ম আর্টিস্টদের ক্ষেত্রে বললাম যে যদি সে কোনো আর্টিস্টকে দুটো গান নামিয়ে দিয়ে থাকে তো আমি হলপ করে বলতে পারি যে তার যতটা হয়তো প্রবলেম আছে সেরকম হয়তো কোনো অর্গানাইজার কিংবা পার্টির প্রবলেম হতে পারে, যে তাড়াতাড়ি না তুললে প্রোগ্রামটা ফ্লপের দিকে যাচ্ছে বা প্রোগ্রামটাকে হাতে নেওয়া যাচ্ছে না, তাহলে তুলে দিই, কিংবা পার্টিকে পাবলিককে রাখা যাচ্ছে না, কখনো কখনো ওভার ক্রাউড হয়ে যায়। আর যদি ওভার ক্রাউড হয়ে যায় তাহলে পার্টি কি চায়, তাড়াতাড়ি আর্টিস্টটাকে তুলে, যে দাদা গাইছে বা যে দিদি গাইছে বিশৃঙ্খলাটা কম হ্যাঁ হবে। বিশৃঙ্খলা কম হবে, তাহলে উনি চলে গেলে মানে ক্রাউড কমে যাবে। ক্রাউড কমে গেলে আমরা আবার শান্তিতে দাদার বা দিদির গানটা, তারা কিন্তু সেভাবে বলেও দিদি উনি চলে এসছেন এই যে এত ভিড়ে, বা দাদা এখন তো ওনাকে তুলে দিই তারপরে আপনি আবার গাইবেন, এটা রিকোয়েস্ট অনেকে ভালোভাবে রিকোয়েস্ট করে সাহায্য করে। এবারে আসি সিরিয়াল আর্টিস্টদের ক্ষেত্রে। সিরিয়াল আর্টিস্টদের ক্ষেত্রে হচ্ছে যে দেখো এগুলো সব শোনা বা দেখা, আমি তো আর ওই টলিপাড়ায় যাই না দেখতে, কিন্তু যা শুনেছি যা বুঝেছি এভরিডে একটা শুটিংয়ের টাইম থাকে, ঠিক আছে, যাতা ব্যস্ততা থাকে, একটা বিচ্ছেদ একদম ব্যস্ততা থাকে। আচ্ছা সেটা ওই 9টার সময় যদি শুটিংয়ে একটা শেষ হয়, 9টা বা 10টা এরকম একটা টাইমে শুটিং শেষ হলো, সে তো বেচারা প্রোগ্রাম ধরে নিয়েছে, কোঅর্ডিনেটর যে থাকে সেই সাথে কথাবার্তা বলে ধরে নিয়েছে, যাই হোক সে কে ধরলো না ধরলো সেটা আমরা তো আলোচনায় এসব যাবো না, কেউ তো একজন ধরেছে, যে কোনো একজন লোক প্রোগ্রাম ধরেছে, সে তুমি অর্গানাইজার দেবো না আমি অর্গানাইজার, যে কোনো লোকই হতে পারে, সে অর্গানাইজ করছে, তখন ওই ব্যাপারটাকে সামাল দিচ্ছে। একটা মানুষ 8 ঘন্টা থেকে 9 ঘন্টা শুটিং করে আসলো, তারপরের দিন আবার তার মাথার উপর খাড়া ঝুলছে, কিন্তু পরের দিনও তাকে 8টার থেকে 9টার ভিতরে আসতে হবে। 8টার থেকে 9টার ভিতরে আসতে গেলে ধর এখান থেকে মেদিনীপুরে প্রোগ্রাম, এবার যদি 9টার সময় বেরোয় কেউ, তাহলে আমাকে বোঝা ওখানে 4 ঘন্টা তো যেতে লাগবে। এবার তার চেষ্টা থাকবে যে আমি গিয়ে ঝাপ করে স্টেজে উঠবো, ঝাপ করে 8 ঘন্টা থাকবো, আবার বেরিয়ে এসে যদি বাড়িতে টুকটাক এটা ওখানে ঘুমিয়ে নিতে পারি, নাহলে আবার পরের দিন 8টা থেকে শর্ট। এটা আমার ব্যক্তিগত অভিমত, এটার জন্যই হয়তো মেবি এই প্রবলেমগুলো হয়। আর কিছু লোক যে আত্মহংকারী নেই সেটাও মানে এ করা যাবে না যে বাদ দেওয়া যাবে না, হ্যাঁ। মানে বাদ দেওয়া যাবে না যে এই পয়েন্টটাকে ভুলে গেলাম। কিছু লোক আছে আমি আর্টিস্ট মানে গেলেই সে যত বড়ই হনুদাস থাকুক না কেন গান গাইতে থাকুক, আমি নেমে যেতে যাবো নামবো স্টেজে উঠবো। আবার তো এখন দেখা যাচ্ছে যে বাউন্সাররা তার থেকে বেশি শুরু করে দিয়েছে, মানে এমনও আমাদের কাছে নজরে পড়ে যে ধরো একটা শিল্পী সে স্টেজে প্রোগ্রাম করছে, তাকে পার্টি বলবে কি অর্গানাইজার বলবে কি, বাউন্সারই গিয়ে বলে দিচ্ছে আপনি তাড়াতাড়ি নেমে যান, দাদা বা দিদি উঠবে, স্যার বা ম্যাডাম, স্যার বা ম্যাডাম উঠবে, যাই হোক যে ভাষায় বলুক, স্যার বা ম্যাডামই ধরে নি উঠবে, ও তো হা করে তাকিয়ে আছে। ধরো তুমি গান গাইছো, তুমি কিছুই জানো না, অর্গানাইজার তো বেচারা ওখান থেকে আর্টিস্টটা ঢুকে গেছে, তাকে দেখতে হবে, লোকে ঘিরে ধরবে, এটা করতে ব্যস্ত, তুমি ওদিকে গাইতে ব্যস্ত। অর্গানাইজারটা বেচারা ভুলেই গেছে যে তোমাকে বলতে হবে যে ভাই চলে এসছে তুমি একটুখানি, তুমি এবারে কি এটাও একটা ব্যাপার আছে, সে কোথায় আছে, মানে বললো যে আমি না 8 ঘন্টার রাস্তায় আছি, এবারে অর্গানাইজার সঠিক জানেই না যে 8 ঘন্টায় ঢুকবেও কি না, সেই হিসেবে যদি একটা আর্টিস্টকে দিল, সাপোজ তার ধরো 8 ঘন্টা ধরে দিল, 8 ঘন্টা ক্যালকুলেশন করে দিল যে 8 ঘন্টা ওই আর্টিস্টই বলেছে আমি 8 ঘন্টা আমার সিঙ্গারটাকে গাইয়ে দেবো তারপর চলে আসবো, কিন্তু হাওয়া গরম হয়ে যাচ্ছে, 45 মিনিট হয়ে গেল। এইবারে যে সিঙ্গারটা গাইছে সেই সিঙ্গারটা তো লেন্দি হয়ে যাচ্ছে প্রোগ্রাম, এবারে পাবলিক তো সেলিব্রিটির জন্য বসে আছে, বাধ্য হয়ে অর্গানাইজারটাকে আরেকটা সিঙ্গার তুলতে হবে যে একটু স্বাদ পাল্টাক, এবার স্বাদ পাল্টাতে গিয়ে ওই টাইমে ঢুকে গেল আর্টিস্ট, একদম ঢুকে গেলে এবার ওই আর্টিস্টটা তো 2টো গানই মাত্র গেয়েছে, এই আর্টিস্ট আর বসবে না, আমাকে তাড়াতাড়ি স্টেজ দিন, তাড়াতাড়ি যেতে হবে। এই তাড়াতাড়ি যেতে গিয়ে তুমি তো শুধু আর্টিস্টদের কথা বলছো গো, আমাদের কাছে তো এমনও রিপোর্ট আসে, যখন প্রোগ্রাম করতে যাই তখন শুনি, আরে ধরো তুমি একটা জায়গায় প্রোগ্রাম করে বলে আমি একটা জায়গায় তো তৃতীয়বার তো আমি যাবো না তুমি যাবে, তা আমি যদি কিছু
ভুল বা ভালো ভালো করে থাকি সেটাও তোমাকে শোনাবে। দাদা আগের বার নাগেন্দ্র দা এসেছিল, আবার যদি আগের বার নাগেন্দ্র দা এসেছিল পুরো মাটি করে দিয়ে গেল। তোমার ক্ষেত্রে হতে পারে, আমার ক্ষেত্রে হতে পারে। তুমি যদি ভালো করে হতো আমি পরের বার শুনবো যে ভালো, তুমি বন্ধ করে আসো, পরের বার আমি যদি প্রোগ্রাম শুনবো। আমরা যখন যাই প্রোগ্রাম করতে তখন এটা শুনি যে দাদার টাকা কালেকশন করার জন্য দৌড়ে দৌড়ে ঘুরেছি, যারকে 10 টাকা দেওয়ার কথা সে 5 টাকা দিয়েছে, আমি আর্টিস্টার পাশে গিয়ে একটা ছবি তুলতে পারলাম না। আমি আর্টিস্টার কাছে গিয়ে না, আচ্ছা ছবি তোলা মানলাম, ঠিক আছে ছবি তোলা একটা প্রাইভেসি ব্যাপার, তুললাম না। আরে যে দূরের থেকে তুলবে তারও তো একটা সুযোগ দিতে হবে। ধরো আমি এখানে বসে আছি, একজন সে বেচারা যে এতটা দূরে এখানে বসে থাকবে, এখান থেকে আমার এখান থেকে যে ছবি সেই জায়গাটা তো কমসে কম বেচারাকে দেওয়া উচিত, কারণ সে তো চেষ্টা করেছে, আপনার প্রচার করেছে, সেটাও বেচারারা পায় না। জানো কি, আমাদের গানের জায়গা আছে যে গান গাইতে দিচ্ছে না। কিন্তু এই যে গান কম গাওয়াটা বা আর্টিস্ট থেকে নামিয়ে দেওয়া, শুধু সেলিব্রিটির দোষ দিলে হবে না। এখানে যদি দোষ খুব বড় দোষ থাকে তাহলে সেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। আর এখন তো প্রোগ্রাম কিরকম হয়, কেন হচ্ছে আমি সেটা মানে এই কথাগুলো আলোচনা হচ্ছে, হয়তো অনেকে কি বলবে জানি না, কিন্তু আমি ফ্যাক্টগুলোই বলছি। আমি কোনো টার্সালের জায়গায় যাচ্ছি না, ফ্যাক্টগুলোই বলছি। কি হয়, ধরো আমি নাগেন্দ্র সিং, আমার একটা বসিরহাটে প্রোগ্রাম, পার্টিটা যিনি যারা প্রোগ্রাম করাবেন তারা রামসাম যদুমধু যে কোনো একজন ওখানকার লোকাল মানুষকে দিলেন। সে আমার সঙ্গে পরিচিতি নেই, কিছু বেচারা জানে না আমার ব্যাপারে, সে আবার আরেকজনকে ধরলো, সে বারাসাতের কাউকে ধরলো। আমি তো জানি ওদিকেই থাকে না, কিন্তু দেখে নাও। এবারে সে আমাকে কন্ট্যাক্ট করলো, তাহলে কজন হলো? 2 জন হলো। এবার কথাটা তো আমার যে আসল প্রোগ্রামটা ধরেছে তার সঙ্গে আমার হচ্ছে না, আমি তার সঙ্গে কমিউনিকেট করছি না, আমি কমিউনিকেট করছি যে বারাসাতে থাকে, যে সেকেন্ড জন। এবারে আমি কখন যাব, কখন ওখানে ঢুকবো, কি গান গাইবো, কোন গানটা রিহার্সাল করাতে হবে, তাহলে আমাকে যে কমিউনিকেট করছে সে বলবে তো, তবে তো কি হবে। এইখানে এটা করতে গিয়ে কি হয়, এই কমিউনিকেশন গ্যাপ হয়ে যাবে। যে মেন আর্টিস্টের লোক, সে যেটা আরেকজন যে ভায়া ধরেছে তাকে বলছে, সে ওটাকে ইগনোর করে যাচ্ছে। ঠিক আছে আমি সামাল দিচ্ছি, তো এই সামাল দিতে গিয়ে বেসামাল হয়ে যাচ্ছে। দোষী কখনোই একজন হতে পারে না, দোষী হয় সময়। এমনও টাইম আসে যে আধ ঘন্টা বললো আর্টিস্ট, 40 মিনিট যে আর্টিস্ট স্টেজে আছে সে হয়তো ভাবছে এই আসলো রে, না আসলে আমি আর কটা গাইবো, বিন্দাস নেমে গেল, উনি উঠে গেল। দুটো দিকটা জিনিস এই ক্ষেত্রে সব থেকে বড় কমিউনিকেশন গ্যাপ, আর বাউন্সারদের মাঝে মধ্যে বাড়াবাড়ি। একদম এটা মানে আচ্ছা, আমি মনে করি না, আমি মানে বুঝতে পারি না যে বাউন্সাররা আছে একবারও কি তারা ভাবে না যে ওখানে কতগুলো পাবলিক থাকে বলো তো? একটা সেলিব্রিটি অনুষ্ঠান 10 থেকে 15,000 পাবলিক থাকে মিনিমাম। যদি 10-15,000 পাবলিক থাকে তো ওই বাউন্সারদের কাছে কি আছে নাকি? আর যদি থাকেও কাজ করবে? একদমই তাই। তাইলে তাদের সঙ্গে তো নমনীয় কথা। হ্যাঁ, তোমার ডিউটি তুমি আর্টিস্টটাকে করে রাখো, সেভ করে রাখো, আর্টিস্টের গায়ে যেন কেউ না পড়ে, আর্টিস্টের সঙ্গে কেউ স্ল্যাং ওয়ার্ড ইউজ না করতে হবে, আর্টিস্টের একদম কাছাকাছি যাতে কেউ না যেতে। সব কাজই দেখি তারাই করে নিচ্ছে, গাড়ি সাইড করানো থেকে নিয়ে আর স্টেজের উপরে কে উঠবে কে না উঠবে সবই হয়ে যাচ্ছে। এবারে ওই তোমাকে বললাম যে এইখানে আর কি হয় বলতো, শিল্পী না, তার ভিতরে যদি আত্ম অহংকার চলে আসে, তাকে যদি প্রায়োরিটি করিয়ে দাও না, তাহলে আরো দাদা আপনাকে ছাড়া চলবে না। কিছু মানুষ আছে যে আচ্ছা ঠিক আছে দেখছি, তাই আমার সাথে চলবে, তাহলে তো ভাই আমাকে এই ব্যবস্থাটা দিতে হবে, আমাকে ওই ব্যবস্থাটা দিতে হবে। তুমি তো জায়গাটাকে ভুলভাল করেছো। কই অতনুদার সময় তো এটা হতো না। সুনীলদা এত আর্টিস্ট নিয়ে যায়, আমি আজও বলছি, এখনো বলছি, সুনীলদার থেকে সিনিয়র খুব কম লোকই আছে, তোজনদা, সজলদা, এনারা আছে, কিন্তু তারপরে যে প্রজন্মটা আছে তাদের ভিতরে কিন্তু সুনীলদা সবার থেকে সিনিয়র। সেখানে তার তো কোনো প্রোগ্রামে আমি দেখিনি
যে দুটো গান গেয়ে নেমেছে, দুটো গান যদি গেয়ে নেমেও যেতে হয়, তার পরবর্তীকালে ওই আর্টিস্টটাকে এতটাই সম্মান দিয়েছে যে ওই দুটো গান গেয়ে নেমে যাওয়াটা ওই আর্টিস্টটা ভুলেই গেছে। ধরো তোমাকে দুটো গান বললো যে গেয়ে নেমে যাও, কিন্তু তারপরে যখন তোমাকে সম্মান দেওয়া শুরু করলো, না দাদা আপনি ছাড়া হবে না, আপনি চলুন না, আপনাকে নিয়ে, এবার তুমি তখন সেলিব্রিটি হয়ে গেছে, তুমি তখন সেলিব্রিটি, মানে সেলিব্রিটি নামলো, তোমাকে ফুল সেলিব্রিটি বানিয়ে দিল ওই মুহূর্তে, মজা হয়ে গেল। কিন্তু সব ক্ষেত্রে তো হয় না ওটা, সব ক্ষেত্রে হয় না, মানে অর্ধেক জায়গায় তো সেলিব্রিটি নেমে যাওয়ার পরে মাঠ ফাঁকা হয়ে যায়। তাহলে ও বেচারা তো গানও গাইতে পারলো না, নেমেও যেতে হলো। আবার কিছু কিছু ক্ষেত্রে শিল্পীদেরও তো আত্মসম্মান আছে ভাই, যারা গান গায় তাদেরও তো আত্মসম্মান আছে। এক একজন মানে যারা যারা যে সেলিব্রিটিরা বাজে ব্যবহারগুলো করে, তারা এটা বোঝে না যে আর্টিস্টটা দুটো গান গিয়ে নেমে গেল, তার থেকে ওয়েল এডুকেটেড, তার থেকে ওয়েল গান বাজনা শিক্ষিত, ওই ধ্যারে গলায় ওই ওই বেবি পায়রা পায়রা আর ওই কয়েকটা মুষ্টিমেয় তো গান, প্যার করনে ওয়ালে, তুমি দেখেছো, মানে বিশেষ করে যারা আর্টিস্টরা আছেন তাদের কিন্তু পার্টিকুলার 3টে 4টে 5টা গানের ভিতরে ঘোরাঘুরি হয়। কিছু আর্টিস্ট, কিছু এমনও সিরিয়াল আর্টিস্ট আছেন যারা খুব ভালো ভালো সিঙ্গারের মতন গান গায়, তারা আবার ঠিক, যেহেতু ওনার ভালো গান গায়, উনি দেখবে শিল্পীদেরও ভালো সম্মান করে। কিন্তু আলটিমেটলি আমার বলার বক্তব্য যে এই ব্যাপারটাকে যদি ক্লিয়ার করতে হয়, একজনই করতে হয়, সেটা হচ্ছে অর্গানাইজার এবং যারা প্রোগ্রাম করাচ্ছে তারা। এই দুজনের যদি কমিউনিকেশন ঠিকঠাক না থাকে, তাহলে পরপর এই আর্টিস্ট যারা আছে, মানে আমাদের সিঙ্গার যারা আছে, তাদেরকে এটা হতেই হবে, তাদের এই প্রবলেমে পড়তেই হবে। এবার এটা ঠিক হলে হবে, না হলে তো আমি এটাও সবাইকে সাবধান করি, জানো তো, ট্রেন্ড একরকম থাকে না, ট্রেন্ড একরকম থাকে না, এক জিনিস সারা জীবন চলে না, পাল্টাবেই। আজ সুনীল দ্বারা সেই ফিল্ম আর্টিস্টদের নিয়ে যেত, ওপেন প্রোগ্রাম হতো, তারা প্রোগ্রাম করতেন, 8 ঘন্টা 40 মিনিট প্রোগ্রাম করতেন, চলে আসতেন। ট্রেন্ড পাল্টালো, চ্যারিটি শো আসলো, চ্যারিটি শো হলো। আজকে ট্রেন্ড আছে যে কোনো যেই শিল্পী থাকুক না, যেরকম থাকুক না, একজন সেলিব্রিটি নিলে হয়। যেদিন লোকে সিঙ্গার সেলিব্রিটি খুঁজতে শুরু করবে, শুধু যে না আমরা থাক, অনেক জায়গায় শুনেছি আমি, এমন নয় যে অনেক জায়গায় শুনিনি, অনেক জায়গায় শুনেছি, এতগুলো টাকা নিয়ে গেল, কি হলো, 8 ঘন্টা থাকলো উনি। অদ্ভুত ব্যাপার, তাকে নিয়ে আসার জন্য, এটাও একটা দেখো, তাকে নিয়ে আসার জন্য পাগল ছিল, কিন্তু যেই সে প্রোগ্রাম করে চলে গেল, সেই কথা। এবারে এই কথাটা আস্তে 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 যদি মস্তিষ্কে যদি বসে যায় যে আমরা একটা 4 ঘন্টার অনুষ্ঠানে আমরা শুধু গান শুনবো, তাহলে এই ট্রেনটাও তো পাল্টে যাবে। কিন্তু সেলিব্রিটি সবসময় থাকবে, এটা জেনে রেখো, থাকবে। কিন্তু আমি যে টাইপের সেলিব্রিটি দেখেছি বস, মুন্নাদা, মনে পড়ে মুন্নাদা, আমার ভালোভাবে মনে পড়ে, বুম্বাদার তখন চ্যারিটি শো, তখন আমরা মানে যাই, তমলুকে একটা রিসর্ট ছিল, নামটা ভুলে যাচ্ছি, মনে পড়লে এক্ষুনি বলে দেবো। তো প্রোগ্রাম করে 3 দিন রেগুলার প্রোগ্রাম হচ্ছে, তো এবারে আবার বাড়ি আসবে, আবার এতগুলো ইনস্ট্রুমেন্ট যাবে, তো অতনুদা কী করতো, ওই রিসর্টটা রিগেল গেস্ট হাউস, ওখানে থেকে যেত, তারপরে আবার ওখান থেকে আবার। তো একবার চ্যারিটি শোতে মুন্নাদা আসলো, কি বলবো, আমার মনে হচ্ছিল যেন মানে আমি আমার পাড়ার কোনো বন্ধুর সঙ্গে বসে আছি। সেলিব্রিটি মিন্স এটা হবে, মানে সে আমাকে একবারও বুঝতে দিচ্ছে না যে সে একজন বোম্বে আর্টিস্ট। নানান গল্প করে যাচ্ছে, অমিতজির গল্প, কিশোর কুমারজির গল্প, কিভাবে কিভাবে উনি স্ট্রাগল করলে, কিভাবে উনি স্টুডিওর বাইরে বসে থাকতো, ঠিক আছে, কিভাবে লক্ষ্মীকান্ত প্যারেলাল ওনাকে সাহস দিত, এই সবগুলো কিন্তু আমাকে, মানে আমরা প্রায় 24 ঘন্টা একসাথে ছিলাম, আমাকে গাইড করে গেছে। সেলিব্রিটি তাকে বলে,
আমি ওই বিষয় থেকে এই বিষয়ে আসলাম বলে কিছু মনে করো না, আমি বুমবাদাকে দেখেছি টিম ওয়ার্ক কাকে বলে, মানে তার মানে টোটালটা সেম টু সেম চাই, এবং সেম টু সেম শুধু নয়, সবার খবর চাই। কারোর কিছু অসুবিধে হলে বুমবাদার কানে আগে যেত, দাদা ওই আজকে না ওই মিউজিশিয়ানটা একটু ডিস্টার্ব আছে, মানে ওর বাড়িতে শরীর খারাপ দেন, বলতো তাহলে ওকে দেখো ঠিকঠাক, ঠিক আছে। এবং মানে টিমটা যখন যেত না প্রোগ্রাম করতে, মানে তোমার মনে হবে যে বুমবাদা কিছুই জানে না, বুমবাদা গ্রিন রুমে বসে আছে, বুমবাদা ঠিক সবার খবর নিয়ে নেবে। মানে একটা টিম ওয়ার্ক, মানে তার আন্ডারে তার জুনিয়ররা যে কাজ করছে তাদের নখদর্পণ পুরো খবর রাখা, সেটা কিন্তু দাদা রাখতো এবং ভালোভাবে রাখতো। মানে মনেই হতো না যে ওরকম, মানে কাজে গিয়ে এক তো রাশভারী লোক, কিন্তু কাজে গিয়ে ওই টাইমটা না ঠিক উনি ব্যাপারটাকে একদম টিমের মতন এ করতো। আমার বিন্দাস কাজ করতাম। মানে কিছু কিছু লোক মানে এমন আমার নজরে দেখা, মানে তারা স্টেজে সেলিব্রিটি, কিন্তু যখন তোমার সঙ্গে কথা বলবে মিশবে তখন মনে হবে রাজেশ শর্মাজি, ফিল্ম রাজেশ শর্মাজি, চিরঞ্জিত দা, কাঞ্চন, খরাজ দা, তাপসদা মারা গেছেন, তাপসদা অদ্ভুতভাবে মিঠু দা, মানে কার কার কথা বলবো, মানে নামের সেলিব্রিটি। কি হয়ে গেছে ইন্ডাস্ট্রির এখন আমি জানি না, সেহেতু হয়তো এমনও হতে পারে আমি বেশি তাদের সঙ্গে প্রোগ্রাম করছি না তার জন্য বুঝতে না, কিন্তু এটা তো ব্যাপার যে আমি কেন এই আর্টিস্টগুলোর কথা বলছি না, নিশ্চয়ই আমি তাদের সঙ্গে কথা বলেছি, মিশেছি, আড্ডা মেরেছি, তার জন্য কথাগুলো বলতে পেরেছি, পারছি আমি। কিন্তু এখন যে তুমি যে কথাটা আসো সেখানেই আমি আসি, তাদের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই কারোর, সেই পুরোনো কথায় আসলো আবার, কারোর সঙ্গে কারোর লিঙ্ক আপই নেই, সে তো তার কি করে মায়া থাকবে। আমার সঙ্গে তোমার যদি পরিচয় না থাকে, তুমি গান গাইছো, আমি ধরলাম গায়কই, আমার আরেকটা প্রোগ্রাম আছে, তুমি গাইছো, আমি বললাম না ভাই আমাকে এখনই দিতে হবে স্টেজ, তোমার সঙ্গে তো কোনো হৃদ্যতাই নেই, প্যাচ নেই। আর সেটা যদি আমি তোমাকে চিনি, আচ্ছা ও সম্রাট আছে স্টেজে, আর ঠিক আছে চয় আর দুটো গান গাইতে দে, সম্রাটকে বল যে দাদা এসছে, এটাই তো হওয়া উচিত, হচ্ছে না। ওই যে আবার বললাম প্যাচ নেই, কারোর সঙ্গে কারোর সেই হৃদ্যতা নেই, সবাই নিজের মতন করে দৌড়াচ্ছে, সবাই নিজের দৌড়ানো ভালো, কিন্তু এই সমস্যাগুলো যেগুলো আসছে, সেই আরও বড় সমস্যা আমাদের এই যে আমরা যারা প্রোগ্রাম করি, আমরা কিরকম মানে কত কথা বলবো, কথা বলতে বলতে রাত কেটে যাবে কিন্তু কথা শেষ হবে না। এই যে আগের যারা অর্গানাইজাররা ছিলেন, তাদের অফিসে আমি নিজে দেখেছি সকালবেলার থেকে 9টার থেকে, সে অতনুদা হোক, সুনীলদা হোক বা আদারওয়াইজ কোনো অর্গানাইজ তখনকার দিনে হোক, সকালবেলা 11টার থেকে নিয়ে প্রায় 1টা পর্যন্ত লাইন লেগে থাকতো, এত প্রেশার যে মানে একজন যাবে, তারপর কেননা প্রত্যেকটা পার্টিকে তো একসাথে তুমি কথা বলাতে পারবে না, প্রত্যেকটা ক্লাবকে তো একসাথে, তার কোনো অন্য আর্টিস্ট লাগবে, তার কোনো অন্য আর্টিস্ট লাগবে, তাহলে তারা আলাদা আলাদাভাবে তারা কথা বলতো অফিসে বসে। এখন তো অফিসে বসা কোথায়, অফিসে তুমি বসছো ঠিকই অর্গানাইজার হিসেবে, কিন্তু প্রোগ্রাম করতে যাচ্ছ তুমি পার্টির ওখানে, তা তুমি তো নিজের যা করছো, আর তোমাকে যদি ধরো তুমি আমাকে কোনো জায়গায় নিয়ে গেলে কোনো অতিথি বাড়িতে, সেখানে তোমারই সম্মান নেই, তুমি আমাকে সম্মান দেওয়াতে পারবে? একদম ঠিক হবে না, তো তোমার তো সম্মান আগে থাকতে হবে, তবে না তুমি আমাকে সম্মান দেবে। এবার তো আমি তো নিজেই চলে যাচ্ছি প্রোগ্রাম ধরার জন্য, এবং আমি তো যাচ্ছি, আমি যখনই বেরোচ্ছি তখন আরেকজন ঢুকে যাচ্ছে, দাদা ও কত বললো, আচ্ছা ও বলেছে, টেন্ডার হচ্ছে। তো আলটিমেটলি তো আর্টিস্টরা কি হচ্ছে, তোমার কাছে আমি যখন এসে কোনো জিনিস চাইবো, তার মূল্য আলাদা, আর তুমি যখন নিজে যেচে আমার কাছে কোনো জিনিস দিতে আসবে, সেটার মূল্য আলাদা হবে বাস। কেন আমি তোমার কাছে যাচ্ছি, তাতে পরিশ্রম লাগছে, মানসিকভাবে আমি রেডি হচ্ছি যে তোমার সঙ্গে গিয়ে কথা বলবো, তুমি আমার কাছে আসছো, তো আমি পায়ের উপর পা ধরে বসে থাকবো। তুমি আসছো, আমি জানি তুমি আসছো, তারপর আরেকজন আসবে, আরেকজন চলবে, আরেকজন আসবে। অদ্ভুত ব্যাপার, ও দিয়ে গেল 50,000, ও বলবে আমি 48-এ করে দেবো, তারপরটা বলবে আমি 45-এ করে দেবো, তারপরটা আরও অদ্ভুত ব্যাপার 35-এ করে দেবো।
পার্টি ভাবছে, যারা ক্লাব আছে তারা বলছে কি সেম সিঙ্গার বলছে, কোথায় ব্যাপারটা ঘটছে সেটা কিন্তু পার্টি বেচারা বুঝতে পারছে না। আমি সাউন্ডে কমিয়ে দেবো, আমি ব্যান্ড একটুখানি যারা কম পেমেন্ট নেয় তাদেরকে দেবো। আলটিমেটলি আর্টিস্টটা তো ওই যে বললাম, আর্টিস্টটা তো দরকারই নেই যে কোন ব্যান্ড আছে। কিছু আর্টিস্টরা হয়তো আছেন যারা ভাবছেন যে না আমার ওই আর্টিস্টগুলো থাকার কথা, এই আর্টিস্টগুলো থাকবে, কিন্তু ম্যাক্সিমাম তো এখন আর্টিস্ট বোঝেই চিন্তাই করে না। ও দাদা অর্গানাইজার, দাদা দাদা তুমি ব্যান্ড ঠিক হয়ে ঠিক আছে। তারপরে ভাবনা চিন্তাটা আসছে, আমি তো আর রোজ প্রোগ্রাম করবো না ওদের সাথে, আমি তো আজকে খেপ করতে এসছি, ঠিক আছে কালকে আবার ভালো ব্যান্ড পেয়ে যাবো। আলটিমেটলি এই যে কম্পিটিশন চলছে কম পয়সা প্রোগ্রাম ধরার এবং গিয়ে প্রোগ্রাম ধরার, এটা কিন্তু আলটিমেটলি কোথাও না কোথাও সাফারার হচ্ছে কিন্তু শিল্পীরা। একদমই। এবারে ধরো 4 জন অর্গানাইজার গেল কোনো একটা জায়গায় গেল, ওই 4 জন অর্গানাইজার ভিতরে একজন তো তোমার কাছের মানুষ থাকবে, যার সঙ্গে তুমি বন্ধুর মতন মেশো। এবারে ও কি করবে, যারা যারা বন্ধুর মতন মেশে তাদের নামটা পুট করবে ওখানে। আমার হাতের সিঙ্গার অবধি ঠিক আছে, তারপরে যেটা বস তুই না একটুখানি হেল্প করলে না আমি প্রোগ্রামটা পাবো না জানিস তো। হ্যাঁ, এবারে তোমার হেল্প ছাড়া প্রোগ্রাম যখনই বলবে, এবার তুমি দেখবে যে তারপরের গল্পটা যেটা হবে খাড়া, যেটাকে বলা হয় না, তুমি বন্ধু তোমাকেই ধরে কিন্তু প্রোগ্রামটাও করতে গেল, মানে ধরার চেষ্টা করছে, কিন্তু এবারে তুমি সাফারার কিন্তু আর ও হবে না, আর যে ক্লাব আছে সেও হবে না। দেখ তুই তো বন্ধুর মতন পেমেন্টটা একটু কম, তুই না করলে কিন্তু তুই কমে যদি না করিস আমি না প্রোগ্রামটাই তো, এবার তোমার দয়ার শরীর বন্ধু কাম অর্গানাইজার, এবারে তুমি প্রোগ্রামটা করতে চলে গেলে। এইবারে ওই প্রোগ্রামটা যদি তোমার চাহিদা থাকে, ওই প্রোগ্রামটাই যদি তোমার বন্ধু না ধরে একদম আননোন কোনো অর্গানাইজার প্রোগ্রামটা ধরতো আর তুমি তাকে চিনতে না, তাহলে সে যখন তোমাকে বলতো তুমি কিন্তু তোমার পারিশ্রমিকটা ঠিকঠাক নিতে পারতে। ঠিক। কিন্তু যেহেতু তোমার সঙ্গে ভালো রিলেশন, সে জানে তোমার উপরে মানে চাপ সৃষ্টি করতে পারবে, সে ওই 45,000 প্রোগ্রামটাকে 38,000 টাকায় নিয়ে চলে আসলো। পার্টির আর্টিস্টটা কিন্তু সেম থাকলো, পার্টি বুঝলো না কোথার থেকে হলো। তাহলে কি হলো, লসে কারা রান করলো? শিল্পীরা। কেন হলো? এই কম্পিটিশনের জন্য। আমি আলটিমেটলি কিন্তু এই যে লোকের মাথার উপরে গিয়ে প্রোগ্রাম কমে ধরে নেওয়াটা, আমি যদি নিজেকে চালাক ভাবি, যেনারা প্রোগ্রাম করাচ্ছেন তারাও কিন্তু কম চালাক নয়। একদম। উপদেষ্টা মণ্ডলী যাকে নিয়ে নেওয়ার তাকে সে টাকা বেশি নিল, অনেক জায়গায় আমি দেখেছি এক্সাম্পল, যে টাকা বেশি নিলেও তারা কিন্তু তাকে দিয়ে 10 বছর 12 বছর প্রোগ্রাম করাচ্ছে। আবার এমনও দেখা গেছে তুমি টাকা কমিয়ে দিয়েছো, তারপরে তোমাকে 2 বছর পরে আর প্রোগ্রামে নিচ্ছে। ঠিক। এটা কোনোদিনই হতে পারে না যে একটা জিনিসের মূল্য 5 টাকা, আমি ওটা 3 টাকায় যদি বিক্রি করে দিয়ে আসি লসে, তাহলে সেটা আরো ডে বাই ডে আরো প্রচুর বিক্রি হবে। তার তো অভ্যাস লেগে যাবে। একদম। তার তো অভ্যাস লেগে যাবে যে আমি যখন অন্য লোকটা 5 টাকা করে বলে যাচ্ছে, তাহলে এই লোকটা তো 3 টাকায় দিয়ে দিচ্ছে, তাহলে সবার কাছ থেকে রেট নেবো, তাহলে কমাবো। সাফারার কিন্তু আলটিমেটলি শিল্পীরা। তার জন্য আমি আমার সঙ্গে যারা অর্গানাইজাররা যাদের যোগাযোগ, কেন টাকা কমানো, আমাদের মতন শিল্পীরা। আমি একটুখানি বলি কষ্টটা কোথায় লাগে। তুমি যদি বড় সেলিব্রিটিদের কাছে যাও না, বড় সেলিব্রিটি কিন্তু 1 টাকা কমায় না। আজকে তুমি বোম্বেতে চলে যাও, বোম্বের শিল্পীদের আমাদের এখান থেকে যারা অর্গানাইজাররা কন্ট্যাক্ট করছেন, তারা বলতে পারবেন যে 2 লাখ টাকা কম নিন, 2 লাখ টাকা কমে নেবে, ক্ষমতাই নেই বলার। তাহলে সাফারার আমাদের মতন শিল্পীরা হচ্ছে। একদম। এবং আমি তোমার মাধ্যমে, তোমার এই পডকাস্টের মাধ্যমে আমি সবাইকে এটা বলবো যে ইন্ডাস্ট্রিটাকে যদি ইন্ডাস্ট্রির মতন চালাতে হয়, তাহলে যার যা মূল্যায়ন সেভাবে ঠিকঠাক করে করুন। আপনি যাকে কমিয়ে ভাবছেন যে আমি প্রোগ্রামটা করিয়ে নিই, কিন্তু আপনি তাকে তো লাভবান করিয়ে দিলেন, নিজে হয়তো লাভবান করলেন, আলটিমেটলি আমাদের শিল্পী মহলের ক্ষতিটা হয়ে গেল। সে তো 2 টাকা বেশি পেতে পারত। একদম। আপনি তো উল্টো বোঝান যে ওকে তো একবার দেখলেন, আমাকে দেখুন, আমার ব্যবহার দেখুন। আপনি টাকার দিক দিয়ে কমিয়ে যাচ্ছেন, চাপ সৃষ্টি করছেন সিঙ্গারটার উপরে, ডান্সারটার উপরে, সাউন্ডের উপরে একটু কমে করে, সে আপনার ভালো ব্যবহার বলে করে যাচ্ছে। এবার তার অঙ্ক অনেকে বলতে পারে আমি তো করে ফেলছি, আমার তো ব্যবহার, তার পোষাচ্ছে নিচ্ছে। এইখানেই গল্প, যার পোষাচ্ছে তার নিচ্ছে। ওইটা ভুলেই যাবে যে তোমার সঙ্গে রিলেশন ভালো বলে তুমি ওটাকে কমালে।
সেগুলো কমিয়েছে বলে আমি নিয়েছি। জানি না কি হবে এখন। আমি একজন শিল্পী হিসেবে কথাগুলো বললাম, বাদ বাকি আমার কালিগরা যদি ঠিকঠাক হয় তাহলে নিজের পারিশ্রমিক কমাবো না। আমার পারিশ্রমিক এটা তো আমি যেটা আছে এটাই ওটাই রাখবো। একদম। কমালে তোমার লাগবে, ঠিক আছে 500,000 কমাচ্ছি, কিন্তু আমি 40,000 টাকা পেমেন্ট, তুমি 20,000 টাকা করে দাও। এখন অফ সিজন আছে বলে করে, সব থেকে অদ্ভুত হচ্ছে পার্টিরা পর্যন্ত এখন জানে বস, যে আপনাদের তো অফ সিজন। এখন অফ সিজন। এবারে তো কি আছে দাদা, কে শিখিয়েছে এই ক্লাবদের যারা প্রোগ্রাম করান তাদেরকে এটা কে শিখিয়েছে যে এখন যে অফ সিজন সিজন রাইট শিল্পীদের দাদা এফোর্টটা তো একই দিতে হয়। এফোর্ট কি বলো তো, তার থেকে বেশি দিতে হবে। তারও মজা আছে, তারাও বলবে দাদা রোজ তো প্রোগ্রাম নেই, একটু না দুটো গান বেশি করুন না, কালকে তো একদম। প্রোগ্রাম নেই, কিন্তু অফ সিজন, তখনও অফ সিজন চলে আসবে, টাকাটাও কম, খাটনিটাও বেশি। আমার প্রশ্ন এইটাই যে ক্লাবগুলোদের মাথায় কে ঢোকালো যে অফ সিজন, আর আমরাও আছি অফ সিজন বলে, ঠিক আছে চল করে দিই। হ্যাঁ হ্যাঁ মিলিয়ে দিচ্ছি। করাটা ভুল নয়, আমি সবার জন্য করব কেন, আমি সবার জন্য করব অ্যাভেলেবেল হয়ে যাচ্ছি না। তাহলে আমি সবার জন্য যদি অফ সিজন হয়ে যায়, অফ সিজন হবে আমার কলিগের জন্য। তো তোমার যদি কোনো একটা প্রোগ্রাম থাকে, তুমি কলিগ হিসেবে যদি বলো না কিন্তু আমার একটা প্রোগ্রাম আছে, অফ সিজন তো আছি, চল ফ্রিতে করে দেবো, কিন্তু প্রফেশনাল জায়গা তো বস হওয়া উচিত নয় এটা। আর এটাও ঠিক যে তুমি একবার যদি কারোর কাছে কম পয়সার প্রোগ্রাম করো, ব্যাস হয়ে গেল, সে তোমাকে আর বেশি দিতে কোনোদিন মানে চাইবে না, নেবে না, তবেই আচ্ছা। চলো, কিন্তু এইভাবেই চলবে। খুব ভালো লাগলো সম্রাট কথা বলে। তো আজকে যেটুকুনি বার্তা তুমি আমাদের এই পডকাস্টের মাধ্যমে দিলে, তার জন্য তোমাকে অনেক অনেক সাধুবাদ জানাই। এবং আসছে দিনে তুমি কিছু বলতে চাইছো হ্যাঁ, আমি সেটাও বলতে বলো। যাচ্ছিলাম যে মানে এটা অনেক দিনের হয়তো ইচ্ছা ছিল আমার। আমি তো আর ওই আমার একটা বদ অভ্যাস আছে, আমি খুব একটা লাইভ টাইপ, তুমি দেখবে আমি ফেসবুকে লাইভ আসি না, কারণ আমি জানি খুব বেশি লাইভে আসা মানে নিজেকে হালকা করে দেওয়া। আমি যতদূর জানি লাইভে তখনই আসো যখন সত্যি তোমার লাইভে আসার দরকার আছে, তাহলে তোমাকে লোকে শুনবে। আর এই কথাগুলো পডকাস্ট বা এরকম একটা মাধ্যম ছাড়া বলা যায় না। যেরকম প্রথম থেকে আমি বলে আসলাম আমার গান বাজনায় আসা, কিংবা আদারওয়াইজ এখন ইন্ডাস্ট্রি যেভাবে চলছে, এবারে এর থেকে আরও অনেকে ভালোভাবে বোঝাবে যে না কিন্তু দাদা ভুল বুঝেছি, কিন্তু আমার ওয়ে দিয়ে আমি বুঝিয়ে দিলাম। থ্যাঙ্কস তোমাকে এর জন্য। মানে এটা মাঝখানে আমি এর জন্য বলতে যাচ্ছিলাম যে এটা থ্যাঙ্কস তুমি যেরকম আমাকে জানাচ্ছ, আমারও তো ভিতরে জমিয়ে রাখা কথাগুলো তোমার মাধ্যমে বা এই হিডেন চ্যাপ্টারের মাধ্যমে আমি বলতে পারছি। আনটোল্ড স্টোরি, আনটোল্ড স্টোরি, ধন্যবাদ তোমাকে যে আমি বলতে পারছি। হ্যাঁ মানে এই 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 পডকাস্টের মাধ্যমে এটাই মানে আমাদের চিন্তাধারাটা এটাই ছিল যে ইউটিউব শুধুমাত্র তো স্টেট ওয়াইজ চলে না, সারা দেশ বিদেশ, বিদেশের প্রচুর বাঙালি কমিউনিটি আছে যারা আমাদেরকে ফলো করছে বা ফলো করবেন আসছে দিনে। তাদের মাধ্যমে এই মানে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে তাদের কাছেও সেই সব থেকে ভালো লাগলো তোমাদের এই পডকাস্টের ব্যাপারটা, যে এমন এমন শিল্পীদের তোমরা ডাকছো এখন অবধি আমি দেখেছি, এদের কথা কিন্তু বড় বড় চ্যানেল বা বড় বড় পডকাস্টের লোকেরা ডাকে না, কিন্তু এরাই কিন্তু সিঁড়ি, এরাই সিঁড়ি। একজন সেলিব্রিটি প্রোগ্রাম যদি 5খানা হয় মাসে পশ্চিমবঙ্গে, তাহলে কিন্তু 25খানা প্রোগ্রাম এই জুনিয়র শিল্পীগুলো করে। আর এদের ব্যথা জানার না লোক খুব কম, কিন্তু যখন বলে না তখন লোকে শোনেও। কিন্তু তার মাধ্যমটা তোমরা যে দিয়েছো, এটার জন্য অনেক অনেক সাধুবাদ। হ্যাঁ, তো আমি ওটাই দিয়েছিলাম, আমাদের ক্যাপশনে এটাই ছিল যে আমাদের সেলিব্রিটিরা, তথাকথিত সেলিব্রিটি, বর্তমান সেলিব্রিটিরা আমাদের এখানে সেলিব্রিটি নন। তোমাদের মতন, আপনাদের মতন মানুষরাই আমাদের কাছে সেলিব্রিটি। তো আপনারা আসুন, এই মহা আয়োজনে নিজেদেরকে নিমজ্জিত করি। অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমার শ্রদ্ধেয় দাদা নাগেন্দ্র সিংকে দ্য হিডেন চ্যাপ্টারের টিম তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। দাদা আসছে দিন আরও অনেক অনেক ভালো হোক, আরও প্রচুর শিল্পীরা যাতে দাদার মতন শিল্পীদের দেখে, শ্রদ্ধেয় শিল্পীদের দেখে নিজেদেরকে মোটিভেট করতে পারে। আজকের মতন আমাদের পর্ব এখানেই শেষ করছি। আবারও বলবো, অনেক অনেক লাইক, অনেক অনেক সাবস্ক্রিপশন, অনেক অনেক কমেন্ট
দিয়ে আমাদেরকে সাফল্যমণ্ডিত করে তুলুন। আজকের মতন নমস্কার। নমস্কার।